হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে আমাকে ছেড়ে দিন। আমি আপনার সব কথা শুনবো এখন থেকে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আরিশ শীতল চোখে লোকটার দিকে তাকালো। মুখে একটা ক্রূর হাসি তার। মুখ দেখে মনে হচ্ছে শিকারকে ভয় লাগাতে পেরে সে বেশ খুশি। তো মিস্টার কাশেম, মনে থাকবে তো? এবার থেকে আশা করি দ্বিতীয়বার আমাকে আর বলতে হবে না কখনো। বন্দি লোক মিস্টার কাশেম ভয়ে কাঁপতে কাঁপতে। না না, কখনো না। আমি আমি এখন থেকে খেয়াল রাখবো বিষয়টা। আপনি বুদ্ধিমান লোক, জিনিসটা আমার ভালো লাগলো। আপনাকে খুব বেশি বোঝাতে হয়নি। আমাকে যেতে দিন প্লিজ। আহা, এত টেনশন করছেন কেন? আপনাকে আমি অবশ্যই যেতে দেব। আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আসলে আমার নেই। একটু জাস্ট গল্প করছিলাম আপনার সাথে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? মিস্টার কাশেম ভীত চোখে তার সামনে বসা লোকটার দিকে তাকিয়ে আছে। চেহারার দিক থেকে মানুষটি বেশ সুপুরুষ, একদম দীপ্তুত যাকে বলে। এক ধরনের মুগ্ধতা কাজ করে প্রথম দেখায়। বয়সীও মানুষটা বেশ ছোট। মিস্টার কাশেমের বড় ছেলের বয়সই হবে সর্বোচ্চ, নয়তো একটু ছোট বা বড়। কিন্তু সত্যিকারে তার পরিচয় বেশ ভয়ঙ্কর। তার সামনে বসা এই দীপ্তুতের চেহারার মানুষটি আসলে এলাকার মাফিয়া কিং। আন্ডারওয়ার্ল্ডের সকল কাজ সে কন্ট্রোল করে। এই এলাকার পাতি থেকে মাথা সব গুন্ডা তার আন্ডারে কাজ করে। এই শহরের সকল ব্যবসায়ীর ত্রাসের নাম যেন এই আরিশ। মিস্টার কাশেম অবাক হয় এই বয়সে এই দেবদূতের মতো দেখতে মানুষটার এত প্রতিপত্তি, এত ক্ষমতাশালী সে। তাকে দেখে বোঝার উপায় নেই। কাশেম সাহেব কতক্ষণ চুপ থেকে। না না, তাড়ার জন্য না। মানে ওই আর কি। কখন আমাকে যেতে দিবেন? আসলে বাসায় সবাই টেনশন করছে। না কাশেম সাহেব, জমছে না। এত টেনশন করবেন না তো। টাকাটা নিয়ে টক্কা ফিরে এলেই আপনাকে ছেড়ে দেব। এই তো আর একটু সময় অপেক্ষা করুন। টক্কা প্রায় চলেই এলো। আচ্ছা বলুন, আপনাকে কিভাবে আপ্যায়ন করতে পারি? চা, কফি কিছু খাবেন? মিস্টার কাশেম চমকে আরিশের দিকে তাকায়। কতক্ষণ আগে এই লোকটা তার বুকে বন্দুক ধরেছিল, সে কিনা এখন তাকে জিজ্ঞেস করছে সে চা কফি খাবে কি না। কি অদ্ভুত। না না, ওসবের দরকার নেই। আমি কিচ্ছু খাবো না। আমি ঠিক আছি। আচ্ছা, আপনি যা বলেন মিস্টার কাশেম, তাহলে একটু অপেক্ষা করুন। রুমে তখন সবাই একদম চুপ হয়ে যায়। রুমে মিস্টার কাশেম আর আরিশের সাথে সাথে আরও অনেকেই ছিল। সবাই আসলে আরিশের দলের লোক। আরিশের পেছনে তারা সবাই দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। আপনাকে মারাতে খুব ব্যথা পেয়েছেন কাশেম সাহেব? সরি, হ্যাঁ, কিছু মনে করবেন না। কাশেম সাহেব থতমত খেয়ে আরিশের দিকে তাকিয়ে থাকলো। এ তিনি কি শুনছেন? মাফিয়া কিং আরিশ তাকে সরি বলছে মারার জন্য। কাশেম সাহেবের মনে পড়ল কিছুক্ষণ আগেই তিনি প্রচণ্ড মার খেয়েছেন এদের হাতে। এলোমেলো ঝড়, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি সব কিছু কেন যেন একের পর এক তার উপরে ঝুম বৃষ্টির মতো করে আসছিল। চেয়ারের সাথে শক্ত করে তাকে বেঁধে মুখে কাপড় গুজে দেয়াতে তার চিৎকার আসলে শোনা যায়নি। এখনও তার শরীরে প্রচণ্ড ব্যথা। তিনি কয়েকবার চেয়ার সহ প্রচণ্ড জোরে মাটিতে পড়ে গিয়েছেন। কাশেম সাহেব বুঝতে পারছেন তিনি আদৌ উঠে দাঁড়াতে পারবেন কিনা। তার শরীরের কিছু হাড্ডি মনে হচ্ছে ভেঙে গিয়েছে। এই গুন্ডাগুলো তাকে প্রচণ্ড মারছিল, কিন্তু যেই মুহূর্তে তার ডিমান্ড অনুযায়ী টাকা তাদের দিয়ে দেওয়া হয় তখন থেকে তারা আর তাকে মারেনি। যদিও এখনও তার হাত চেয়ারের পেছনে একসাথে করে বাঁধা, তবে মুখের বাঁধনটা খুলে দিয়েছে। কাশেম সাহেব একটু স্বাভাবিক হবার চেষ্টা করছেন। কাশেম সাহেব চিচি করে বললেন, জি মানে আচ্ছা, আমি কিছু মনে করিনি। মনে না করলেই ভালো, বুঝলেন? মনে করে আবার বেশি সমস্যা হয়ে যাবে। না না, আমি একদম কিচ্ছু মনে করিনি। ঠিক তখন গোডাউনের ভেতরে আসল টক্কা। আরিশের ডান হাত বলা যায় তাকে। আরিশের সব কাজের তদারকি করে টক্কা। বলতে গেলে টক্কাকে ছাড়া আরিশের জন্য জিনিসপত্র সামলানো প্রায় অসম্ভব। টক্কা একটা কালো ব্যাগে করে 3 কোটি নিয়ে এসেছে। কাশেম সাহেবের পরিবার এই টাকাটা পাঠিয়েছে তার মুক্তিপণ হিসেবে। যদিও আরিশের মতে এটা হচ্ছে দায়িত্ব পালন। মানুষ যখন নিজের দায়িত্ব ভুলে যায় তখন তাকে তার দায়িত্ব মনে করিয়ে দিতে হয়।
বস, এই নেন, টাকা নিয়ে আসছি। গুনে ফেল সবাই মিলে, টাকা যাতে বরাবর থাকে। বস, এখনই শুরু করতেছি। ওই সবাই আইয়া পর, গুনা শুরু করি। টক্কার বাকি সবাই মিলে তখন টাকা গুনতে শুরু করে। আরিশের সেদিকে মনোযোগ থাকে না। সে বুঝতে পারে টাকা ঠিকমতোই আছে। তাকে ধোঁকা দেওয়ার সাহস এই শহরে আসলে কারো নেই। তাও সে টক্কার সবাইকে দিয়ে টাকা গোনাচ্ছে একটা ফান হিসেবে। এটা কিছুটা কাশেম সাহেবকে আতঙ্কিত করার জন্য। ভাবটা এমন যে টাকা কম হলে কাশেম সাহেবের কিছু একটা করে ফেলবে। পাশ ফিরে আরিশ একবার কাশেম সাহেবের দিকে তাকে। ভদ্রলোকের চেহারা প্রায় উল্টে যাওয়ার মতন অবস্থা। আরিশ মনে মনে, মানুষের হক মারার সময় কিছু মনে থাকে না? তখন শুধু সবকিছুতে সুখ আর আরাম। শুধু নিজের উপরে আঘাত এলেই ঠনক নড়ে। নিজের জানটাই প্রিয় মনে হয় শুধু। বড়লোকদের এই স্বার্থপরতার কথা ভাবতে ভাবতে আরিশের মেজাজ খারাপ হয়ে যায়। তার ইচ্ছা করে সব বড়লোকদের মুখে থু থু দিতে। এই পিশাচ বড়লোকগুলো শুধু গরিবের হক মারতে জানে আর নিজের পকেট ভরতে জানে। এদের কাছে গরিবরা যেন মানুষই না। এই যেমন এই কাশিম মির্জা এখন তার সামনে ভেজা বিড়ালের মতন বসে থাকলেও আসলে সে খাঁখু মাল। বিশাল কনস্ট্রাকশনের বিজনেস তার। শয়ে শয়ে শ্রমিক তার কোম্পানিতে কাজ করে। কোটি কোটি টাকা কামালেও শ্রমিকদের বেতন বোনাসের বেলায় প্রচণ্ড ছোট লোক। এই তো কিছুদিন আগে তার কোম্পানিতে কাজ করা শ্রমিকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করলে লোক ভাড়া করে পুলিশ দিয়ে পিটিয়ে তাদের আন্দোলন নষ্ট করে। এমনকি সেখানে থাকা অনেক শ্রমিককে কাজ থেকে বেরো করে দেয়। হুট করে কাজ হারিয়ে অনেক শ্রমিক রীতিমতো অসহায় হয়ে পড়ে। কয়েকজন তো আর কাজ না পেয়ে শেষ পর্যন্ত ভিক্ষা করতে শুরু করেছে। কাশিম মির্জা এসব দেখে খুব হেসেছিল। তার ভাষ্যমতে এসব গরিবদের নাকি এভাবেই শায়েস্তা করতে হয়। অবশ্য এখন তার চেহারা দেখে মনে হচ্ছে না সে এই কথাতে আর বিশ্বাস করে। মার খেয়ে চোখ মুখ ফুলে গিয়েছে কাশিম মির্জার। কিন্তু তারপরেও চোখের দিকে তাকালে বোঝা যায় সে মারের চেয়ে বেশি জানের ভয় আছে। তাকে এখনো মেরে ফেলেনি বলে তার চোখে কৃতজ্ঞতাও ভাসছে। আরিশের সব কথা মনে পড়ে ইচ্ছা করলো কাশিম মির্জাকে আরেক চোট ধোলাই দিতে। বহু কষ্টে সে নিজেকে সেটা থেকে থামালো। এখনই সব করা যাবে না আর। টাকা চলে এসেছে তার কথা মতো। এখন সে ডিল অনুযায়ী কাশিম মির্জাকে ছেড়ে দেবে। আধা ঘন্টা পর, বস, টাকা একদম ঠিকঠাক, 100-তে 100, কম নাই, একেবারে চকচকা নোট সব। আরিশ একটু হাসে। এরপর সে কাশিম মির্জার দিকে তাকিয়ে বলে, কাশেম সাহেব, ধন্যবাদ দিয়ে দেবেন আপনার পরিবারকে আমার পক্ষ থেকে টাকাটা দিয়ে দেওয়ার জন্য। কোনো চালাকি না করার জন্য স্পেশাল থ্যাঙ্কস। জি, আচ্ছা, আমি এখন তবে যেতে পারবো? জি, অবশ্যই যেতে পারবেন। আপনাকে টক্কা নামিয়ে দিয়ে আসবে জায়গা মতো। আপনার কোনো অসুবিধা হবে না। না মানে আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনাকে আর কষ্ট করতে হবে না। কাশেম সাহেব, আপনাকে টক্কা নামিয়ে দিবে, এটাই ফাইনাল। আমার কথা বুঝতে পেরেছেন? আরিশের গলা শুনে কাশিম মির্জা ভয়ে কাঁপতে থাকে। এই গলা বড় ভয়ঙ্কর। আর তর্ক করা যাবে না। মন মেজাজ খারাপ হলে আবার কখন কি করে বসে। জি, আপনি যা বলবেন। আরিশ টক্কাকে সাইডে নিয়ে যায়। এরপর সে টক্কাকে বলে, টক্কা, কাশেম সাহেবকে ঠিকমতো স্টেশনে মোড়ে রেখে আসবি। যাওয়ার সময় চোখ বেঁধে নিয়ে যাবি, যাতে কিছু দেখতে না পারে। গাড়ি থেকে ওনাকে নামিয়ে তোরা সোজা দুলাপাড়ার আস্তানায় চলে যাবে। আমি কিছুক্ষণের মাঝে সেখানে চলে যাব। যে বস, বুঝতে পারছি, আমি আপনারা সব আপডেট দিমু। টক্কা আরও 3-4 জন নিয়ে কাশিম মির্জার কাছে আসে। এরপর তারা তার চোখ বন্ধ করে তাকে নিয়ে বের হয়ে যেতে নিলে আরিশ বলে ওঠে, কাশেম সাহেব শুনুন। কাশিম সাহেব ভয় ভয় কণ্ঠে, জি জি বলুন। একটা কথা মনে রাখবেন, গরিব মানুষের হক মারাটা খুব খারাপ। এই কাজটা আর করবেন না, মনে থাকবে? জি, মনে থাকবে। মনে না থাকলে আমি কিন্তু মনে করানোর ব্যবস্থা করতে জানি। কাশিম মির্জা কিছু না বলে চুপ করে থাকে। চোখ বেঁধে দেওয়ার কারণে দেখা যায় না, কিন্তু আরিশ বুঝে কাশিম মির্জা নামের এই ভদ্রলোকের চোখে আতঙ্ক লেগে আছে। এই ঘটনা বহুদিন পর্যন্ত লোকটা মনে রাখবে। ওকে নিয়ে যা টক্কা, আর যা বললাম মনে থাকে যেন। জি বস। টক্কা আর তাদের দলের কয়েকজন কাশিম মির্জাকে নিয়ে বেরিয়ে পড়ে। গোডাউনের ভেতরে কয়েকজন সঙ্গী সহ আরিশ বসে থাকে। একটু পরেই তারা বের হবে। শহরের মাঝে তাদের আস্তানায় ফিরে যাবে। আরিশ জানে কিছুদিন পরে কাশিম মির্জা আবার সব ভুলে যাবে, নিজের পুরনো রূপে ফিরে যাবে। আরিশ মনে মনে বিরক্তি আর রাগ নিয়ে বলে, বড়লোকগুলো এক একটা চামার আসলে। এদেরকে কন্টিনিউ শান্তিংয়ের উপর রাখা লাগে।
আর তাড়াতাড়ি এখান থেকেও বের হতে হবে, কেউ দেখে ফেললে আবার বিপদ। কতক্ষণ পর দলবল নিয়ে আরিশ বেরিয়ে পড়ে। আরিশ কে? আরিশ আহমেদ এলাকার টপ মাফিয়া। সদ্য কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠেছে সে। বয়সে বেশ ছোট হলেও তার প্রতিপত্তি বড় বড় মানুষকেও হার মানায়। দেখতে চেহারাটা ঠিক দেবদূতের মতো। প্রথম দেখায় কেউ বুঝতেও পারবে না আরিশ আসলে এলাকার টপ মাফিয়া কিং। তাকে দেখলে মনে হয় সাধারণ জীবনযাপন করা এক ছেলে, যে কিনা মায়ের আদরে বড় হয়েছে, যার জীবনে অশুদ্ধ বলে কিচ্ছু নেই। কিন্তু বাস্তবে আরিশের জীবনটা পুরোই উল্টা। অন্ধকার এক পথের যাত্রী সে। প্রতিনিয়ত তাকে ডুবে থাকতে হয় অপরাধের ভয়াল জগতে। তবে আরিশের আরেকটা পরিচয়ও আছে। তাকে বলা হয় গরিবের রবিনহুড। এই নামটার কারণটা হলো আরিশের কাজের ধরন। আরিশ মাফিয়া কিং হলেও সে সব সময় গরিবদের সাহায্য করে আর তাদের হকের জন্য লড়াই করে। বড়লোকদের প্রতি আরিশের ক্ষোভের অন্যতম কারণ হচ্ছে বড়লোকরা গরিবদের মানুষ মনে করতে চায় না। তাদের হক মেরে তারা নিজেদের সম্পদের পাহাড় জমায়। তাই আরিশ মাঝে মধ্যে সব বড়লোকদের শায়েস্তা করে গরিব মানুষের হকের জন্য লড়াই করে। কাশিম মির্জাকে কিডন্যাপ করার পেছনেও তার উদ্দেশ্য এটাই ছিল। তবে আরিশ সবসময় এই পথে ছিল না। তার উত্থান বেশ ইন্টারেস্টিং। ফ্ল্যাশব্যাক 11 বছর আগে। মফস্বল শহরের একটা ছোট্ট বাসা। 2 রুমের এই বাসায় 10 জন মানুষ থাকে। তার মাঝে 9 বছরের ছোট্ট একটা ছেলে আছে, যার নাম আরিশ। চুপচাপ শান্ত ছেলেটার চেহারায় যেন এক মায়া কাজ করে। ভাই বোনদের মধ্যে 7 নাম্বার সে। তারা মোট 8 ভাই বোন। সবাই মিলে এই খুব চির মতো বাসায় থাকে। বাবা একটা কেরানির অফিসে চাকরি করে আর মা বাড়ি বাড়ি ঝিঁয়ের কাজ করে। প্রচণ্ড অভাবের সংসার তাদের। একেবারে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা। এতগুলো মানুষের সংসার চালাতে গিয়ে আরিশের বাবা মা হাঁপিয়ে গেছে। মাঝে মাঝে আরিশ দেখতে পায় তার মা রান্নাঘরে মুখে আঁচল চেপে কাঁদছে। ছোট্ট আরিশ সব না বুঝলেও বুঝতে পারে তার মায়ের অনেক কষ্ট। 9 বছরের আরিশ বয়সের তুলনায় বেশ পরিপক্ক, অন্য সবার চেয়ে একটু আলাদা। তার ছোট শান্ত মুখের দিকে তাকালে মনে হয় তার চোখগুলোতে এক অন্যরকম গভীরতা আছে। একদিন আরিশের মা সাথে বাসায় ঝিয়ের কাজ করতে যায়। আরিশও তার সাথে যায়। নাসিমা, কাজকর্ম কি ঠিক মতো করবা নাকি আমি নতুন কাজের বেটি দেখব? ম্যাডাম, ভুল হয়ে গেছে। কালকে আমার ছোট সাউলডার মেলা জ্বর ছিল। সারাদিন তার মাথাটা জল পড়তে দিছি। সন্ধ্যায় তার বাপে ওরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এই জন্যে কালকে আসতে পারি নাই। তোমাদের এসব বাহানা তো কখনো শেষ হয় না। আজকে এ অসুস্থ, কালকে ও অ্যাক্সিডেন্ট করছে, যত সব বাহানা। বিশ্বাস করেন ম্যাডাম, আমি সত্য কইতাছি। আমার পোলাটা অসুস্থ হইয়া পড়ে আছে ঘরে। কালকে আসতে পারছি না, কিন্তু আজকে আসছি ম্যাডাম। কাজ না করলে পোলাটার ওষুধের টাকা জোগাড় হবে না। হ্যাঁ, তোমাদের এসব মিথ্যা কান্না আমি বুঝি। ওসব দিয়ে আমাকে গলাতে পারবে না। কালকে কাজে আসুনি, কালকে টাকা পাবে না, বেতন থেকে কেটে রাখবো। ম্যাডাম, মাফ করে দেন, আর এমন হবে না। আমার বেতনের থেকে কাটেন না। চুপ, একদম চুপ। যা বলেছি তাই। বেশি করলে কাজ থেকে ছাড়িয়ে দেব তোমাকে। নাছিমা বেগম কিছু না বলে চুপ হয়ে যায়। কান্নায় তার 2 চোখে ফেটে আসতে চায়। একদিন কাজে আসেনি বলে তার বেতন থেকে টাকা কেটে নেবে। কতই বা টাকা পায় সে কাজ করে? ছোট ছেলেটার ওষুধের জন্য এই মাসে বেশ কিছু টাকা চলে যাবে। আবার টাকা কাটলে তার হাতে থাকবেই বা কি? বড় লোকেরা এত নিষ্ঠুর হয়। তিনি চোখের কোণায় আসা কান্না একটু করে মুছে ফেলেন। বাড়ির কর্ত্রী তার চোখে পানি দেখলে আরও রেগে যেতে পারে। এমন সময় মম, শোনো তো। হ্যাঁ বাবা, বলো। আমাকে 3000 টাকা দাও তো, বন্ধুদের সাথে চাইনিজ খেতে যাব। একটু দাঁড়াও, আমার শোনা বাবাটা, আমি এক্ষুনি টাকা দিচ্ছি। বাড়ির কর্ত্রী দৌড়ে গিয়ে ছেলের জন্য 5000 টাকা নিয়ে আসলো। এই নে 5000 টাকা, বন্ধুদের সাথে খুব মজা করে আয়। ওয়াও মম, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ। আমার আসতে একটু দেরি হবে, ওয়েট করো না আমার জন্য। ছেলেটা টাকা হাতে নিয়ে চলে যায়। একপাশে ছোট্ট আরিশ দাঁড়িয়ে সব দেখছিল। সে জানে না 5000 টাকা আসলে কতগুলো টাকা, তবে এটা বুঝে তাদের মতো মানুষের জন্য অনেক বেশি। এই টাকায় অনেকের মাসে সংসার কেটে যায়। সে অবাক হয়ে দেখে এতগুলো টাকা বাড়ির কর্ত্রী তার ছেলেকে এক কথায় দিয়ে দিল। কিন্তু এদিকেই মহিলা একটা কথায় তার মায়ের বেতন কেটে নেওয়ার কথা বলছিল। তার মা মুখ লুকিয়ে কাজ করতে করতে কাঁদছে। এই দেখে আরিশের প্রচণ্ড কান্না পায়। তার মা এত ভালো একটা মানুষ, তাও কেন তা কেমন করে কাঁদতে হচ্ছে?
আরিশ তার মায়ের কাছে যায়। আম্মা তুমি কান্না করতেছো? না রে আপা, আমি তো কান্দি না, চোখে কি জানি একটা পড়ছে, এজন্য চোখে পানি আসছে। এই বাসার মহিলা অনেক খারাপ, ওই তোমাকে কান্না করাইছে। নাছিমা বেগম আরিশকে চুপ করিয়ে দিয়ে, এই চুপ চুপ আব্বা, এসব বলে না, ম্যাডাম অনেক ভালো মানুষ। এই যে দেখো না, আমারে কাজ দিছে, মাস শেষে আমারে বেতন দেয়, এইটা না দিলে আম্মা তখন কি করতো? কিন্তু তোমার বেতন তো কাইটে নিতে চায় উনি। কালকে তো আসলে ও শামীমের জ্বর ছিল, এজন্যই না তুমি আসতে পারলা না, তাও তোমার এই মৃত্যুক বললো। আব্বা, কাজের জায়গায় এমনই, নিয়মিত কাজ করতে হয়, নয়তো আব্বা এমন করে বেতন কাটে। তুমি এত চিন্তা করিও না, তুমি ওই যে ঘরের কোনায় চুপ করে বসে থাকো, আম্মা কাজ শেষ করে তোমারে নিয়ে বাড়িতে যাব। আরিশ কিছু না বলে চুপচাপ ঘরের কোনায় গিয়ে বসে পড়ে। ছোট হলেও সে বোঝে তার মা তাকে বুঝ দেওয়ার জন্য এসব কথা বলছে। মায়ের কষ্ট সে চোখে মুখে বুঝতে পারে। সে ছোটবেলা থেকে আরিশের জন্য বড় লোকদের প্রতি একটা ঘৃণা কাজ করে। এরা মানুষকে মানুষ মনে করে না, এদের কাছে টাকাই সব। সেদিন রাতে, আম্মা। জি আব্বা বলো, তোমার কিছু লাগবে? আম্মা, টাকাই কি সব জীবনে? নাছিমা তার ছোট্ট ছেলের মুখে কথা শুনে একটু থমকে যায়। এই কথা কেন বলতেছো আব্বা? কও না আম্মা, টাকাই কি সব? টাকা সব না রে আব্বা, টাকা কামাইলেই সব মানুষ ভালো হইয়া যায় না, টাকা দিয়া সবকিছু করণ যায় না। কিন্তু আম্মা, সব কিছুতেই তো খালি টাকা লাগে, টাকা ছাড়া তো কিছুই তো কেউ দেয় না। নাছিমা বেগম ছেলেকে আদর করতে করতে, কে বলেছে আব্বা টাকা ছাড়া কিছু পাওয়া যায় না? এই যে আম্মা তোমারে আদর করি, গল্প শোনাই, ভালোবাসি, এগুলা কি টাকা দিয়ে কিনতে পারবা? না আম্মা, একদম না। তাহলে কও, টাকা কি সব? আরিশ খুশি হয়ে জোরে জোরে মাথা নাড়ে। আরিশ কতক্ষণ চুপ থেকে, আজকে তুমি অনেক কষ্ট পাইছো আম্মা। না রে আব্বা, আমি কষ্ট পাই নাই, এটাই নিয়ম, এটাই মানতে হইব। এখন আসো, এগুলা কথা বাদ, তোমারে আম্মা গল্প শোনায়। আজকে কিসের গল্প শুনবে আমার আব্বাটা? আজকে রাজার গল্প শুনবো আম্মা। নাছিমা তখন রাজার গল্প বলা শুরু করে। আরিশ আগ্রহ নিয়ে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ে সে টের পায় না। কতক্ষণ পরে নাছিমা বেগম দেখেন তার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। তার এই ছোট্ট ছেলেটা বড় ভালো, স্কুলে পড়াশোনায়ও সবার রাখে, আবার তার জন্য কত চিন্তাও করে। কিন্তু ছেলেটাকে ভালো কিছু দিতে পারেনি কখনো। কিভাবে দেবে? 2 বেলা খাবার দিতেই তো হিমশিম খেতে হয় তাকে। এসব ভাবতে ভাবতে নাছিমার চোখে পানি চলে আসে। তিনি এরপর চোখের পানি মুছে আরিশের পাশে শুয়ে পড়েন। কিছুদিন পর একদিন আরিশের এলাকায় হুট করে কিছু মাফিয়া গুন্ডা চলে আসে। এই গুন্ডারা আসলে পুলিশের তাড়া খেয়ে এখানে এসেছিল। পুলিশ তাদেরকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। এলাকার সবাই ভয়ে তাদের ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরেই থাকে। আরিশের বাবা আর মা তখন কাজে গিয়েছিল। তার সব ভাই বোনরাও যে যার মতো বাহিরে ছিল। আরিশ একলা ঘরে বসে পড়েছিল। হুট করে তার দরজার জোরে জোরে কেউ নক করতে থাকে। আরিশ ভয় পেয়ে যায়। সে প্রথমে দরজা খুলে না, তখন দরজার উপাস থেকে একজন বলে ওঠে, ঘরে কে আছেন? একটু দরজাটা খুলে না, আমি খুব বিপদে পড়েছি। আরিশ প্রথম ঘরের এক কোণায় ভয় লুকিয়ে থাকে প্রথম, কিন্তু দরজা ক্রমাগত বাড়ি দিতে থাকে। আরিশ তারপর শেষ পর্যন্ত দরজা খোলে। দরজা খুলে সে দেখে বাহিরে বিশাল বড় এক লোক দাঁড়িয়ে আছে। লোকটা প্রচণ্ড হাঁপাচ্ছে, যেন একটা ম্যারাথন দিয়ে এসেছে। আপনি কে? কি চান? আমাকে ঢুকতে দাও ছেলে, আমি বিপদে পড়েছি। অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দিতে মানা করেছে আম্মা। লোকটা চোখ মুখ খিঁচে, ওসব নীতি কথা ছাড়ো, আমার পিছনে পুলিশ পড়েছে, আমাকে ধরে ফেলবে, আমাকে একটু লুকাতে দাও। আরিশ অবাক হয়ে লোকটার কথা শুনে। পুলিশ লোকটার পেছনে কেন লেগেছে? লোকটা কি করেছে? লোকটা যদি গুন্ডা হয়ে থাকে তাহলে তো সে আরিশেরও ক্ষতি করবে। আরিশ ভয় পেয়ে যায়। না না, আমি আপনাকে বাসায় ঢুকতে দিতে পারবো না, আপনি অন্য কোথাও যান। শোনো ছেলে, তুমি যদি তোমার বাসা আমাকে লুকাতে দাও তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব, এত টাকা দিব যা তুমি কোনোদিন চোখেও দেখোনি। এটা শোনার পর আরিশ লোকটার মুখের দিকে তাকায়। লোকটার চেহারা দেখে মনে হচ্ছিল না যে লোকটা মিথ্যা কথা বলছে। লোকটা আসলেও তাকে অনেক টাকা দেবে যদি সে তাকে লুকানোর জন্য একটু জায়গা দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি বাসার ভিতরে আসুন, ওই যে ওখানে আমাদের বড় ট্রাঙ্কটা আছে, ওইটার পেছনে আপনি লুকিয়ে পড়ুন। শোনো, পুলিশ বা কেউ যদি আসে, এমনকি যদি জিজ্ঞেস করে তুমি এখানে কাউকে দেখেছো কিনা, তখন তুমি বলবে তুমি এদিকে কোনো মানুষকে দেখতে পাওনি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কতক্ষণ পর সেখানে একদল পুলিশ চলে আসে।
পুলিশ এসে আরিশের বাসার দরজায় নক করে। আরিশ গিয়ে দরজা খুলে দিলে পুলিশ আরিশকে জিজ্ঞেস করে সেখানে কোনো লোককে আসতে দেখেছে কিনা। এই ছেলে শোনো, এদিকে কি একটা লম্বা মতো লোককে আসতে দেখেছো? না স্যার, আমি তো এখানে এমন কাউকে আসতে দেখিনি। তুমি শিওর তুমি কাউকে এখানে আসতে দেখোনি? জি স্যার, আমি পুরোটা সময় ধরে এখানে বসে পড়ছিলাম, আমি এখানে কাউকে আসতে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এদিক দিয়ে এমন কাউকে যেতে দেখো তাহলে সাথে সাথে আমাদেরকে জানাবে। আমি অবশ্যই জানাবো স্যার। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়। লোকটা কিছুক্ষণ পর ট্রাঙ্কের পেছন থেকে বের হয়। লোকটা সামনে এসে তখন আরিশকে জিজ্ঞেস করে, তোমার নাম কি ছেলে? আমার নাম আরিশ। তুমি পুলিশের কাছে আমার নামটা না বলার জন্য অনেক ধন্যবাদ। আপনি বলেছিলেন আপনার নাম যদি আমি পুলিশের কাছে না বলি আমাকে অনেক টাকা দিবেন। অবশ্যই অবশ্যই, এই নাও তোমার টাকা। এরপর লোকটা 1000 টাকার কয়েকটা নোট বের করে আরিশের হাতে দিয়ে দেয়। এতগুলো টাকা একসাথে দেখতে পেয়ে আরিশের চোখ কপালে উঠে যায়। আরিশ লোকটাকে জিজ্ঞেস করে, আপনি আসলে কে? আমি কে সেটা তোমাকে জানতে হবে না। পুলিশ যদি আবার আসে তখনও তুমি কিছুই বলবে না। এরপর লোকটা ঘর থেকে বেরিয়ে যায়। আরিশ পেছন থেকে লোকটার দিকে তাকিয়ে থাকে। সেদিন রাতে আরিশ তার মায়ের সামনে এসে দাঁড়িয়ে আছে। আজকের ঘটনা সে এখনও তার মাকে কিছু বলেনি, এমনকি টাকাগুলোও সে নিজের কাছে রেখেছে। সে বুঝতে পারছে না সে আসলে কি করবে। আজকের ঘটনা শোনার পর তার মা কি তার উপরে রেগে যাবে? এরপর আরিশ আস্তে আস্তে তার মায়ের কাছে গিয়ে বলে, আম্মা, তোমাকে একটা কথা বলার ছিল। ও বাজান, বল তুই কি বলবি? এরপর আরিশ মাকে আজকে সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শোনার পর আরিশের মা প্রচণ্ড রেগে যায়। ছি ছি, আরিশ, তোরে আমরা এসব শিখাইছি? অচেনা অপরিচিত লোকদের কথায় দরজা খুলতে না মানা করছি? একে তো তুই একজন গুন্ডারে ঘরের মধ্যে আশ্রয় দিছিস, আবার পুলিশকেও মিথ্যা কথা বলছিস, আবার কইতাছোস ওর থেকে টাকাও নিছোস। এমন তুই কবে থেকে হইলি? আরিশ তখন রেগে গিয়ে, আম্মা, তুমি আমার শুধু শুধু বকতাছো, আমি তো খালি একটু সাহায্য করছিলাম লোকটারে। তুই তাহলে লোকটা থেকে টাকা নিলি কেন? এই দুনিয়াতে কেউ কোনো কাজ ফ্রিতে করে না আম্মা, আর বড় হতে হলে অনেক টাকার দরকার। নাছিমা নিজের ছোট্ট এই ছেলের মুখে এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তিনি বুঝতে পারেন না যে তিনি আসলে কি বলবেন। এগুলা ঠিক না বাজান, আর এমন করিস না। আরিশ কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। আরও কিছুদিন পর স্কুল থেকে আসার পথে আরিশ একলা একলা রাস্তায় হাঁটছিল। সে রাস্তাটা ছিল বেশ নির্জন। রাস্তার একপাশে ছিল বিশাল বড় একটা জঙ্গল। হুট করে আরিশ শুনতে পায় সেখান থেকে কোনো একটা চাপা গোঙানোর শব্দ আসছে। শুনে মনে হচ্ছে কয়েকজন মিলে কোনো একজন মানুষকে মারার চেষ্টা করছে। আরিশ ভয় পেয়ে গেলেও তার প্রচণ্ড কৌতূহল কাজ করতে থাকে। শেষ পর্যন্ত নিজেকে আর থামাতে না পেরে পা টিপে টিপে আরিশ জঙ্গলের ভেতর ঢুকে যায়। একটু দূর যাওয়ার পর দেখতে পায় কয়েকজন মানুষ মিলে একজন মানুষকে মেরে নিচে ফেলে রাখে। তখনও সবাই মিলে মানুষকে চর, কিল, ঘুষি, লাথি মারছিল। নিচে পড়ে থাকা মানুষটা ছিল সেদিনের সেই লোকটা যে কিনা পুলিশের হাত থেকে পালিয়ে তাদের ঘরে আশ্রয় নিয়েছিল। তাকে ঘিরে থাকা লোকদের দেখে বোঝা যাচ্ছিল যে লোকগুলো এখন এই মানুষটাকে মেরে ফেলবে। আরিশ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে না যে তার আসলে কি করা উচিত। ওইদিকে, কিরে ডেভিল, কি অবস্থা? আজকে তোরে সুযোগ মতো পাইলাম, তোকে আর ছাড়বো না। নিচে পড়ে থাকা লোকটা তখন গুন্ডাদের দিকে তাকায়। লোকটা প্রচণ্ড মার খেলেও এখনও তার চোখের মধ্যে যেন কোনো একটা কিছু ছিল। লোকটার চোখে ভয় ছিল না। তোরা কি মনে করেছিস এত সহজে পার পেয়ে যাবি? মনে রাখিস, ডেভিলকে শেষ করে দেওয়া এত সহজ নয়। সেদিনের কোনো পাতি গুন্ডা না, আমি মাফিয়া কিং ডেভিল। আমি কোনো না কোনোভাবে নিশ্চয়ই পার পেয়ে যাব। এরপর আমি তোদের সবাইকে একদম শেষ করে দিব। এইবার তুমি আর পার পাবে না চান্দু, আজকেই তোরে আমরা খতম করে দিব। এই তো কথা কইস না তো, এরা ধৈর্য এখন শেষ কইরা দে। দূর থেকে দাঁড়িয়ে আরিশ সব কথা শুনছিল। প্রচণ্ড ভয় তার হাত পা কাঁপতে শুরু করে। সে বুঝতে পারছিল না তার আসলে এখানে কি করা উচিত, কিন্তু তার বারবার মাথায় আসছিল এই নিচে পড়ে থাকা ডেভিড লোকটাকে তার বাঁচানো উচিত। হুট করে আরিশের মাথায় একটা বুদ্ধি আসে। সে পাশে গাছের উপর দেখতে পায় একটা মৌমাছির বাসা আছে। সে তখন একটা ঝিল নিয়ে মৌমাছির বাসায় ছুঁড়ে মারে। ঝিল মারার কারণে মৌমাছির বাসাটা মুহূর্তেই ভেঙে পড়ে এবং এই কারণে মৌমাছিরা অনেক বেশি রেগে যায়। তারা সাথে সাথে দল বেঁধে সেই মানুষগুলোর দিকে আক্রমণ করতে ছুটে যায়। হুট করে এতগুলো মৌমাছিকে ছুটে আসতে দেখে সে গুন্ডাগুলো থতমত খেয়ে যায়।
তারা ডেভিডের কথা ভুলে নিজেদেরকে বাঁচাতে অস্থির হয়েছে। ডেভিড বুঝতে পারে এটাই তার সুযোগ এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ঢিল মেরে আরিশও সেখান থেকে পালায়। আগে পিছে না দেখে সে সমানই দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর সে একটা জায়গায় এসে থেমে হাঁপাতে থাকে। হুট করে তার কাঁধে কেউ হাত দিলে আরিশ ভয়ে জমে যায়। আস্তে আস্তে সে পিছনে ঘুরে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে ডেভিল নামের সেই লোকটা। লোকটা তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? কি কিছু না, আমি শুধু এমনি এখানে এসেছি। আমি সব কিছু দেখেছি। আজকে নিয়ে দ্বিতীয়বার তুমি আমার প্রাণ বাঁচালে। আরিশ কিছু না বলে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আপনাকে বাঁচানোর চেষ্টা করেছি। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। তুমি কি আমার সাথে থাকবে? না, আমি কোনো খারাপ কাজ করব না। আমার আম্মা অনেক কষ্ট পাবে, আমি আসি। এই কথা বলে আরিশ দৌড়ে সেখান থেকে চলে যায়। ডেভিল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বারবার এই ছেলেটা কোথা থেকে এসে যেন তাকে বাঁচিয়ে দেয়। ছোট শান্ত চেহারার এই ছেলেটার মাঝে কি যেন একটা আছে। এমন একটা স্পার্ক তার মাঝেও ছিল ছোটবেলা থেকে। ডেভিল এরপর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আজকে যারা তাকে ধরে এনেছে এদেরকে সে শায়েস্তা করবে। ডেভিলের সাথে গাদ্দারি করার শাস্তি একটাই, মৃত্যু। এদিকে আরিশ এক দৌড়ে বাসায় চলে আসে। সে আজকে যা করেছে সেটা অনেক বড় রিস্ক। সে এই বিষয়ে কাউকে কিছু জানায় না। এমন করে কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে আরিশও এসব ঘটনা ভুলে যায়। একদিন সে স্কুল থেকে বের হয়ে দেখে ডেভিল তার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। ডেভিলকে দেখে আরিশ একটু ভয় পেয়ে যায়। ডেভিল আরিশকে দেখে এগিয়ে আসে। কেমন আছো আরিশ? আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ি। আপনি? খুব ভালো কথা। আপনি কেন এসেছেন এখানে? তোমাকে দেখতে এলাম। আমার সাথে তো আপনার কোনো কাজ নেই। সেটা দেখা যাবে, চলো হাঁটি। ডেভিল আর আরিশ পাশাপাশি হাঁটতে থাকে। আরিশ একটু ভয়ে ছিল। ভয় পেও না আরিশ, আমি তোমাকে কিছু করব না। আরিশ কতক্ষণ চুপ করে থেকে। আপনি সেদিনের লোকগুলোকে পরে কি করেছেন? ডেভিল হো হো করে হেসে ওঠে। এই হাসি শুনে আরিশের বুক কেঁপে ওঠে। এত ভয়ঙ্কর হাসি মানুষের হয়? সেটা তোমাকে জানতে হবে না, ওদেরকে ওদের জায়গায় পাঠিয়ে দিয়েছি। আরিশ কিছু না বলে চুপ করে থাকে। আরিশ, তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি বেশ সাহসী আর বিশ্বাসযোগ্য ছেলে। আই লাইক ইট। আরিশ তখনও চুপ। মনে হচ্ছে এই লোকটা আরো কিছু বলবে। তুমি কি আমার সাথে থাকবে আরিশ? আমি অনেক ছোট আর আমার আম্মা কখনোই রাজি হবে না। সেটা আমি দেখে নেব। আমি কোনো অন্যায় কাজ করব না। আমি বুঝেছি আপনিও অপরাধী, আমি এমন হব না। ডেভিল এক দৃষ্টিতে আরিশের দিকে তাকিয়ে থাকে। ছেলেটার ভেতরে আলাদা একটা জোশ আছে। ডেভিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে বাসায় চলে আসে আরিশ। এসে দেখে তাদের বাড়িওয়ালা এসে তার বাবা মায়ের উপর চিৎকার করছে, অপমান করছে তাদেরকে। ছোট লোকের বাচ্চা, বাসা ভাড়া দেওয়ার মুরত না থাকলে বাসা ভাড়া নিস কেন? ভাই, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি সব টাকা দিয়ে দেব। আমি আপনার পায়ে পড়ি। এই বলে আরিশের বাবা বাড়িওয়ালার পা ধরতে যায়। বাড়িওয়ালা লাথি মেরে ওনাকে সরিয়ে দেয়। খবুসের বাচ্চা, আমাকে ধরবি না? তোর আর সময় দিতে পারবো না। দুদিনের মধ্যে তুই আমার বাড়ি ছেড়ে বের হয়ে যাবি। আরিশের বাবা আর মা অনেক করে বাড়িওয়ালার মন গলাতে চায়, তবে বাড়িওয়ালা কিছুতেই রাজি হয় না। দূর থেকে আরিশ সেসব দেখতে থাকে। তার বাবা মায়ের এমন অবস্থা দেখে তার প্রচণ্ড কান্না আসে। পাশাপাশি তার প্রচণ্ড রাগও হয়। সে কাঁদতে কাঁদতে দৌড়ে বাসা থেকে বের হয়েছে। নির্জন একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার হুট করে দেখা হয় ডেভিলের সাথে। সে ডেভিলকে দেখে দাঁড়িয়ে যায়। কি হয়েছে আরিশ, তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? আমি আপনার কথা শুনতে রাজি আছি, আমাকে একটা সাহায্য করতে হবে। হ্যাঁ, বলো। আরিশ সব ঘটনা খুলে বলে ডেভিলকে। সব শুনে ডেভিল বলে, আমি বিষয়টা দেখব, তুমি বাসায় যাও। আরিশ এরপর বাসায় চলে আসে। সে জানে ডেভিল এখন একটা ব্যবস্থা করবে। সেদিন রাতে আরিশদের বাসার দরজায় কে যেন নক করে। আরিশের বাবা দরজা খুলে দেখে বাড়িওয়ালা। তবে বাড়িওয়ালার মুখটা কেমন শুকিয়ে আছে, কেন কিছুতে প্রচণ্ড ভয় পেয়েছে। ও ভাই, আপনি আসেন আসেন, বাসার ভেতরে আসেন। না না ভাই, আমি বাসার ভেতরে আসবো না। আপনাকে একটা কথা বলতে আসলাম। আপনাকে বাড়ি ছাড়া লাগবে না। 2 দিন পরে আপনার যতদিন ইচ্ছে ততদিন বাড়িতে থাকবেন, কোনো সমস্যা নেই। আরিশের বাবা এই কথা শুনে অবাক হয়েছে। হুট করে বাড়িওয়ালার কি হলো? ভাই, আপনি দয়া মেহেরবান, আমি যত দ্রুত পারি আপনারে টাকা দিয়ে দেব।
আপনাকে এত চিন্তা করতে হবে না, সমস্যা নেই, যখন হবে তখন দিয়েন। আরিশ পেছন থেকে দাঁড়িয়ে সব শুনছিল। সে বুঝতে পারে ডেভিল বাড়িওয়ালাকে কিছু বলেছে। লোকটার চেহারায় ভয় একদম স্পষ্ট। বাড়িওয়ালা আমতা আমতা করে। আমার উপরে রাগ রাখেন না ভাই, রাগের মাথায় কত কি বলে ফেলেছিলাম আসলে। না না, কোনো সমস্যা নাই ভাই। আমি তাহলে আসি। এই কথা বলে বাড়িওয়ালা দ্রুত সেখান থেকে চলে যায়। আরিশের বাবা অবাক হয়ে ভাবতে থাকে, এই লোকের এই আমূল পরিবর্তন কিভাবে হলো। এক কোণায় দাঁড়িয়ে আরিশ সব দেখে। তার মুখ আস্তে আস্তে একটা হাসি ফুটে ওঠে। সে হাসি কোনো বাচ্চার হাসি ছিল না, সে হাসি ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যতের আগাম বার্তা। অরুণিকা বড়লোক বাবার একমাত্র মেয়ে। অহংকারে তার মাটিতে পা পড়ে না। সে হলো যাকে বলে একদম সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া মেয়ে। ছোটবেলা থেকে সব সময় যা চেয়েছে তাই পেয়েছে। এজন্য কখনোই বোঝেনি অভাব কি। এসব কিছু পেতে পেতে সে দিন দিন হয়ে উঠেছে অভদ্র, বেয়াদব। কাউকে সে সম্মান দিত না। সবার সাথে এমন আচরণ করত যেন সবাই তার পায়ের নিচে থাকে। বিশেষ করে তাদের বাসায় যারা কাজ করত তাদেরকে সে মানুষই মনে করত না, তাদের সাথে জঘন্য আচরণ করত। তার এসব আচরণে সবাই তার উপরে ছিল প্রচণ্ড বিরক্ত। তার নোংরা ব্যবহারের কিছু নমুনা। সিন 1। একদিন অরুণিকার মা বাইরে গিয়েছিল আর বাসায় শুধু কাজের মেয়েটা ছিল। অরুণিকার বয়স তখন মাত্র 8 বছর। সে ড্রয়িং রুমে খেলতে খেলতে একটা গ্লাস ফেলে দেয়। এতে গ্লাস ভেঙে যায়। বেবি, গ্লাস তো ভেঙে গেল। আচ্ছা, আমি তুলে ফেলছি, আপনি কাছে যাবেন না, আপনার পা কেটে যাবে। এটা আমার বাসা, আমার ইচ্ছে আমি গ্লাস ভাঙবো ফালাবো, তুই আমাকে শিখাবি? আমি কি করব? তোর সাহস তো কম না। সে গ্লাসের টুকরো তুলে কাজের মেয়ের দিকে ছুঁড়ে বলে, বেবি, আমি তো ভুল কিছু বলিনি। চুপ, তোদের মতো গরিবদের বেশি কথা বলা মানায় না। তাড়াতাড়ি এগুলো পরিষ্কার কর, আর যা আমার জন্য চকলেট শেক বানিয়ে নিয়ে আয়। সিন 2। একদিন দুপুরে খেতে বসার সময় বাবুর্চি অনেক যত্ন করে বিরিয়ানি রান্না করেছিল। এটা কি বানিয়েছো? বেবি, আপনার জন্য স্পেশাল বিরিয়ানি। অরুণিকা 1 চামচ খেয়ে মুখ বিকৃত করে ফেলে দেয়। এটা কি বাজে খেতে! তুই তো রান্না করতে জানিস না। ড্যাডিকে বলবো তোকে চাকরি থেকে বের করে দিবে। মা, আমি তো অনেক যত্ন করে রান্না করেছি। অরুণিকা প্লেট ছুঁড়ে মেরে ফেলে দিয়ে, একদম কথা বলবি না। যা 5 স্টার হোটেল থেকে খাবার অর্ডার দে আমার জন্য, আমার ক্ষুধা পেয়েছে। সিন 3। একদিন অরুণিকার স্কুলে তার এক গরিব ক্লাসমেট নতুন ব্যাগ নিয়ে এসেছিল, কিন্তু ব্যাগটা ছিল সস্তা আর পুরনো। অরুণিকা তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হুট করে তার চোখ যায় মেয়েটার ব্যাগের দিকে। সে তখন তার দিকে এগিয়ে এসে বলে, এটা কি? ছি, কি বিশ্রী নোংরা ব্যাগ। ইস, তোরা এতই গরিব যে একটা ব্র্যান্ডের ব্যাগও কিনতে পারিস না? এই স্কুলে পড়িস কিভাবে? হ্যাঁ? ক্লাসমেট লজ্জায় মাথা নিচু করে। আমার বাবার ব্যবসায় লস হয়েছে, আমাদের তাই এখন খারাপ সময় যাচ্ছে। কি দরকার তাহলে পড়ার? তোদের মতো মানুষেরা তো পড়ালেখা করো, কিছু করতে পারবি না। পুরো ক্লাস আসতে থাকে আর মেয়েটা চোখের পানি লুকিয়ে চুপচাপ বসে থাকে। আরেকদিন সকালবেলা অরুণিকা তার দামি ব্র্যান্ডের ব্যাগটা কাঁধে ফেলে ক্লাসরুমে ঢোকে। পাশে এক গরিব ছাত্র নুরুল ছিল। সে নতুন ভর্তি হয়েছে এখানে। অরুণিকা তাচ্ছিলের হাসি দিয়ে, এই নুরুল, তুই কি সত্যি এই স্কুলে পড়ো? তোমার মতো লোকদের জন্য তো রাস্তায় সরকারি স্কুল আছে, তোমার তো সেখানে পড়ার কথা। এত দামি স্কুলে কিভাবে আসলে? নুরুল লজ্জিত হয়ে, আমি স্কলারশিপ পেয়েছি, এর জন্য এখানে পড়তে পেরেছি। অরুণিকা হাসতে হাসতে বন্ধুদের দিকে, শুনলে তো সবাই, স্কলারশিপ মানে ফ্রিতে পড়তে এসেছে। আহারে, টাকার অভাব থাকলে মানুষ কত নিচে নামে। অরুণিকার বন্ধুরাও নুরুলকে নিয়ে হাসাহাসি শুরু করে। নুরুল চোখের পানি লুকিয়ে দ্রুত চলে যায়। সিন 4। একদিন স্কুলের গেটম্যান অরুণিকার গাড়ির দরজা খুলে দিতে দেরি করেছিল। তোরা গরিবরা সব সময় এত অলস কেন? একটা কাজও ঠিক মতো করতে পারিস না। ম্যাডাম, একটু দেরি হয়ে গেল, মাফ করে দেবেন, আর এমন হবে না। ক্ষমা? আমি ড্যাডকে বলে তোকে চাকরি খাওয়াবো, যত সব। দারোয়ান ভয় আর কিচ্ছু বলেনি তাকে। অরুণিকা এটা বলে কটকট করে হেঁটে চলে যায়। সিন 5। একদিন স্কুল থেকে বের হয়ে অরুণিকা দেখলো তার গাড়ি এখনো আসেনি। সে 5 মিনিট দাঁড়িয়েছিল স্কুলের বাইরে। তখনই তার গাড়ি চলে আসে এবং ড্রাইভার তাড়াতাড়ি করে তার সামনে চলে আসে। তোকে কতবার বলেছি সময় মতো আসতে? বেবি, ট্রাফিক ছিল। বাহানা দিস না, ড্যাডিকে বলবো তুই দেরি করে আসছিস।
তোর জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ড্যাডি তখন তোকে চাকরি থেকে বের করে দেবে। তোদের মতো গরিবদের তো রাস্তা ঝাড়ু দেওয়াই ভালো। ড্রাইভার কিচ্ছু বলে না। অরুণিকা গাড়ি উঠে বসা, ড্রাইভার চুপচাপ মাথা নিচু করে গাড়ি চালাতে থাকে। এরপর অরুণিকা তার ব্যক্তিগত গাড়িতে বসে মোবাইল স্ক্রল করছে। হঠাৎ একটা ছোট্ট মেয়ে ফুল বিক্রি করতে আসে। আপু, একটা ফুল নেবেন? মাত্র 20 টাকা। অরুণিকা অবজ্ঞার হাসি দিয়ে, তুমি জানো আমার লিপস্টিকের দাম কত? এই 20 টাকার ফুল আমি কি করব? হ্যাঁ। আপু, খুব ক্ষুধা লেগেছে, কিছু খাওয়ার টাকা দিবেন আমাকে? দূর হয় এখান থেকে। গাড়ি পাশে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করছো। আমার গাড়িটাও ময়লা করে ফেলেছো। ট্রাফিক ছেড়ে দিলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। মেয়েটা ভয়ে সরে যায়। অরুণিকা আবার মোবাইলে মনোযোগ দেয়। বর্তমান বিলাসবহুল একটা ভিলা, সামনে বিশাল বড় লন, রাজপ্রাসাদের মতো দেখতেই বাড়ি। এটা হচ্ছে অরুণিকাদের বাড়ি। অরুণিকার রুমের পাশে একটা বিশাল বেলকনি আছে। একজন মেড সেখানে রাখা টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছে। অরুণিকা মোবাইলে স্ক্রল করতে করতে এসে বসল একটা চেয়ারে। ম্যাডাম, আপনার ব্রেকফাস্ট রেডি। এত দেরি কেন হলো? আমি কি সারাদিন না খেয়ে বসে থাকবো? ম্যাডাম, আজ বাজারে একটু দেরি হয়ে গিয়েছিল। ওহ প্লিজ, তোমাদের বাহানার কথা শুনতে চাই না। এখন যাও আমার সামনে থেকে। মেয়ের ভয় সরে যায়। অরুণিকা বিরক্ত মুখে নাস্তা খায়। এমন সময় তার মোবাইলে কল আসে। ও হাই তৃষা, বলো কি খবর? তৃষা কলের ওপাশ থেকে, এই শুনেছিস আমরা সবাই বালিতে ট্রিপ প্ল্যান করেছি, তুই তো আসবি রাইট? ডেফিনেটলি। আর শোনো, টাকা পয়সা চিন্তা করতে হবে না, আমি স্পন্সর করছি। ও মাই গড, তুই তো দারুণ রে। আচ্ছা তাহলে কালকে মিটিং করব প্ল্যানিং এর জন্য। ডান, কালকে মলে দেখা করিস। বাই। কল কেটে দিয়ে অরুণিকা এক গ্লাস জুস নেয়, তারপর বাবার কাছে যায়। সিন 2। শওকত হাসান অরুণিকার বাবা, দেশের টপ কোটিপতি ব্যবসায়ী, যার টাকার কোনো শেষ নেই। তিনি নিজেও জানেন না তার অ্যাকাউন্টে ঠিক কত টাকা আছে। তিনি সকালবেলায় সোফায় বসে সংবাদপত্র পড়ছিলেন। অরুণিকা এসে পাশে বসে। ড্যাডি, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমাকে রাখতেই হবে। বলো প্রিন্সেস, কি চাও? আমি আর আমার বন্ধুরা বাড়িতে যাচ্ছি, একটু হ্যাং আউট করতে চাই সেখানে। তুমি তো জানো ভার্সিটির ক্লাস শুরু হয়েছে, তার আগে একটু ফান করতে চাই। কত টাকা লাগবে? মাত্র 10 লাখ, প্লিজ ড্যাডি। তুমি আমার একমাত্র মেয়ে, যা চাইবে তাই পাবে। কালকে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ড্যাডি, ইউ আর দ্য বেস্ট। সে বাবাকে জড়িয়ে ধরে, তারপর খুশি হয়ে উঠে চলে যায়। সিন 3। লোকেশন বালির সমুদ্র তীরে। অরুণিকার তার বন্ধুর একটা 5 স্টার রিসোর্টে উঠেছে। সবাই সুইমিং পুলে আনন্দ করছে। অরুণিকা এক গ্লাস ককটেল হাতে সানগ্লাস পরে বসে আছে। হে গড, এই জায়গাটা অসাধারণ। আমি বলেছিলাম না, শুধু বড় লোকরা জানে কিভাবে এনজয় করতে হয়। ব্রিজে চলো, সানসেট মিস করা যাবে না। সবাই বিচের দিকে যায়। তারা সেখানে পার্টি করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে ছেঁড়া জামা কাপড় পরা এক বৃদ্ধ লোক আসে এবং সে এসে হাত দিয়ে বালি সরিয়ে কিছু খুঁজতে থাকে। এটাই সমস্যা, যেখানে খুশি সেখানে এসব গরিব লোকজন চলে আসে। এদের জন্য কোথাও গিয়ে শান্তি নেই। ওকে, একটু মজা শেখানো দরকার। অরুণিকা কাছে গিয়ে বৃদ্ধকে দেখে। তুমি এখানে কি করছো? মা, আমার নাতির জন্য একটা ছোট্ট উপহার খুঁজছিলাম। এখানে একটা শামুক ছিল। শামুক লাগবে? নাও। এই বলে তখন অরুণিকা বালি তুলে বৃদ্ধের গায়ে ছুঁড়ে মারে। তার বন্ধুরা সবাই হেসে ওঠে। বৃদ্ধ অবাক হয়ে যায়, কিন্তু কিছু না বলে চলে যায়। তোর এই অ্যাটিটিউড আমি অনেক এনজয় করি অরু। ডেফিনেটলি, আমার সব কিছুই সেরা। এই বলে তারা আবার নাচতে থাকে। বিচে গানের আওয়াজ বাড়তে থাকে, পার্টি চলতে থাকে। 11 বছর পর আরিশ এখন মাফিয়া কিং। 3 বছর আগে ডেভিল মারা গেলে ডেভিলের জায়গা নাই আরিশ। একদিন একটা বড় কনফারেন্স রুম, চারপাশে সশস্ত্র লোকজন দাঁড়িয়ে আছে। মাঝখানে বসে আছে আরিশ, ঠান্ডা দৃষ্টিতে সামনে তাকিয়ে। একজন গ্যাং মেম্বার, বস, প্রতিদ্বন্দ্বী গ্রুপ আবার আমাদের এলাকায় প্রবেশের চেষ্টা করছে। তারা এলাকার বস্তি তুলে দিতে চায়। আমি তো আগেও বলেছি, গরিবদের ক্ষতি হলে তাদের বিরুদ্ধে দাঁড়াবো আমরা। বস, তারা সরাসরি আমাদের বিরুদ্ধে আসতে চাইছে। তারা বস্তিতে থাকা আমাদের লোকজনকেও মেরেছে। আরিশ চেয়ারে হেলান দিয়ে, তাদের একটা কড়া শাস্তি হবে।
যারা নিরীহ মানুষদের কষ্ট দেয় তাদের জন্য আমার কোনো দয়া নেই, তাদের জন্য শুধু শাস্তির ব্যবস্থা হবে। অনেক রাত হয়েছে, বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নাছিমা রান্না শেষ করে চুলার পাশে বসে আরিশের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর দরজা খুলে আরিশ ঢোকে, কালো শার্ট গায়ে, চোখে গাঢ় ক্লান্তি। সারাদিন বাহিরে থেকে মাত্র সে বাসায় এসেছে। নাছিমা বেগম চোখ শুরু করে। আচ্ছা, এইভাবে রাত করে ফিরতে তোর ভালো লাগে? ঘড়ির কাঁটা দেখছোস? আম্মা কাজ ছিল। এই কাজ কইরা কয়দিন বাঁচবি? যা করতাছোস তার শেষ ভালো হয় না রে বাবা। আরিশ চুপচাপ চেয়ার টেনে বসে, একটা গ্লাসে পানি ঢেলে খায়। এসব তুই ছাড় রে বাবা, তোরা যা করস এতে আল্লাহর বরকত নাই। দুনিয়ার কিছু পাওয়ানোর লোভে কি আখিরাত নষ্ট করবি? আম্মা, আমি যা করি সেটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমি নির্দোষ মানুষদের কষ্ট দেই না আম্মা। বেশি কথা কইস না। ডেভিলের লগে ঘুরতাছোস, গুলি বন্দুকের কাম করতাছোস, এগুলা ভালা? নাই অন্যায়ের বিচার তুই করবি? আমি গরিবদের কষ্ট দেই না, অন্যদের মতো আমি পয়সা লোভ করি না। কিন্তু বাবা, তোরা নিয়ে ভয় লাগে। ডেভিল বস নাই, এখন তুই গ্যাং চালাস। কিন্তু তুই কি মনে করস তোকে সবাই মানবে? এই পথে শুধু বিশ্বাসঘাতকতা আর মৃত্যু আছে। আরিশ মুখ নিচু করে, সে জানে মায়ের কথাগুলো মিথ্যা নয়। আমি বসকে কথা দিয়েছি, আমি এই দল ছাড়তে পারবো না। কিডা ছিল এই ডেভিল বস? তোর বাবা ছিল? খালুয়া ছিল? তুই কেন ওর কথা রাখবি কিন্তু নিজের মায়ের কথা শুনবি না? আরিশ কিছু বলে না, শুধু দূরে তাকিয়ে থাকে। আমি জানি একদিন তুই ঘরে ফিরবি, এই জীবন ছাইরা আসবি, কিন্তু সেই দিন তুই জিন্দা থাকবি তো? আরিশ মার চোখের পানি দেখে কষ্ট পায়, কিন্তু কিছু বলতে পারে না। নাছিমা উঠে গিয়ে ওর মাথায় হাত রাখে। আম্মা তোর জন্য দোয়া করি, একদিন তুই বুঝবি। নাছিমা ধীরে ধীরে ঘরে চলে যায়। আরিশ চুপচাপ বসে থাকে, হাতের আঙ্গুল কড়কড়িয়ে ফাটায়। মায়ের কথাগুলো কানে বাজতে থাকে, কিন্তু সে জানে এখনই এই জীবন ছেড়ে দেওয়া সম্ভব না। ভার্সিটির প্রথম দিন, লাইব্রেরিতে প্রথম দেখা। একটা বিশাল লাইব্রেরি, সবাই চুপচাপ বই পড়ছে। হঠাৎ করে অরুণিকাও তার বন্ধুদের উচ্চ স্বরে কথা শোনা যায়। আরে এই ভার্সিটিতে পড়া কি কোনো শাস্তি নাকি? লাইফটা উপভোগ করতে এসেছি, এত পড়াশোনা কে করে? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। বইটই পড়ে লাভ আছে? শুধু চিল আর চিল হবে মামা। তার উচ্চস্বরে হাসে, গান গায়। চারপাশে শিক্ষার্থীরা বিরক্ত হয়ে তাদের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলে না। আরিশ লাইব্রেরির এক কোনায় বসে বই পড়ছিল। সে বিরক্ত হয়ে উঠে এসে তাদের সামনে দাঁড়ায়। এটা একটা লাইব্রেরি, ক্লাব না, দয়া করে একটু কম শব্দ করবেন। অরুণিকা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর মুচকি হেসে বলে, তুমি কে? লাইব্রেরির মালিক? না, কিন্তু এইটুকু বোঝার মতো বিবেক আছে যে এখানে সবাই পড়তে আসে, তোমাদের গান শুনতে না। এই ছেলে মুখ সামলে, তোর তো সাহস তো কম না। জানিস আমরা কে? তোমার কি ধারণা? তুমি শক্ত গলায় আমাকে বললে আমি ভয় পেয়ে যাব? তুমি জানো আমি কে? তুমি কে তা নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নেই, কিন্তু সুন্দর ব্যবহার না জানলে সেটা শেখানো যেতেই পারে। অরুণিকা রেগে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। চারপাশে সবাই একদম চুপ, এমন কেউ কখনো অরুণিকার সঙ্গে কথা বলার সাহস দেখায়নি। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস পাও কিভাবে? তোমার বাবার নাম বললেই কি সব অন্যায় মাফ হয়ে যাবে? এবার চারপাশের শিক্ষার্থীরা একটু সাহস পায়। কেউ কেউ মাথা নাড়ে, কেউ কেউ ফিসফিস করে বলে। অবশেষে কেউ তো ওকে মুখের উপর কথা বলল। অরুণিকা চোখ ছোট করে তাকায়, এরপর ধমকের সুরে বলে, তুমি ভুলে যেও না আমি যা চাই তাই করি, তুমি শীঘ্রই টের পাবে। সে এক ঝটকায় ব্যাগ কাঁধে ফেলে লাইব্রেরি থেকে বের হয়েছে। বন্ধুরা হতবাক হয়ে তাকিয়ে থাকে, এরপর তাড়াহুড়ো করে তার পিছু নেয়। অরুণিকার প্রতিশোধের পরিকল্পনা। অরুণিকাও তার বন্ধুরা ক্যাম্পাসের ক্যান্টিনে বসে আছে। অরুণিকা চোখ রাগে লাল, টেবিলের উপরে মোবাইল ফেলে দেয়। ছেলেটাকে চিনি না, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে সাহায্য করব। ও তো নতুন ভর্তি হয়েছে, কিন্তু সাহস কি দেখলি? কারো তো সাহসই ছিল না। একদিন নতুন এসে খুব ফাপড় নিল। শিক্ষা দিতেই হবে এটাকে। আমি একদিনও সহ্য করতে পারবো না এই অবস্থা। আজই কিছু একটা করতে হবে। সে চোখ বন্ধ করে ভাবে। কিছুক্ষণ পর মুখে রহস্যময় হাসি ফোটে তার। প্রিন্সিপালের অফিস, বড় একটা কাঠের ডেস্কের সামনে বসে আছেন প্রিন্সিপাল। তার সামনে সোফায় গাল ফুলিয়ে বসে আছে অরুণিকা, পাশে তার বান্ধবী রিদিতা ও মেহনাজ। প্রিন্সিপাল ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। তুমি কি বললে? আরিশ লাইব্রেরির কোনায় বসে নেশা করছে? শুধু নেশা করেছে স্যার, মেয়েদেরকেও বিরক্ত করেছে। আমি নিজে দেখেছি এসব। প্রিন্সিপাল কিছুক্ষণ চুপ থেকে,
এত বড় অভিযোগ, কিন্তু প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ লাগবে না, আমি বলেছি এনাফ না। আপনি জানেন আমি কে, আমার বাবাকে? প্রিন্সিপাল একটু অস্বস্তিতে পড়ে যান। কাশেম, রিদিতার মেহনাজ মুখ চেপে হাসে। প্রিন্সিপাল অস্বস্তির হাসি দিয়ে আচ্ছা আচ্ছা, আমি ওকে ডাকছি। প্রিন্সিপাল ইন্টারকমে চাপ দেন। কয়েক মিনিট পর দরজার সামনে দাঁড়ায় আরিশ। ঠান্ডা চোখে তাকিয়ে থাকে ভেতরে থাকা মানুষগুলোর দিকে। সে ধীর পায়ে ভেতরে ঢোকে, একটা হাত পকেটে, আরেকটা হাত টেবিলের উপর রাখে। আরিশ, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। লাইব্রেরিতে তুমি নেশা করেছো এবং মেয়েদের বিরক্ত করেছো, এটা কি সত্যি? আরিশ চোখ তুলে শান্তভাবে, এগুলো মিথ্যে অভিযোগ স্যার, আমি এসব কিছু করিনি। প্রিন্সিপাল গভীরভাবে তাকিয়ে, কিন্তু তোমার নামে তো অভিযোগ এসেছে, সব একদম মিথ্যা বলছো। তাও প্রমাণ আছে এগুলোর? আমি একটু দেখতে চাই। প্রমাণ থাকলে আপনি যা শাস্তি দিবেন আমি মেনে নিব স্যার। এক মুহূর্তের জন্য অফিসের নীরবতা নেমে আসে। প্রিন্সিপাল অস্বস্তিতে পড়ে যান। অরুণিকা ঠোঁট কামড়ে চুপ করে থাকে, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। প্রিন্সিপাল একটু চিন্তা করে। আচ্ছা, এবার মতো তোমাকে সতর্ক করে দিচ্ছি, ভবিষ্যতে যদি এমন কিছু শুনি তাহলে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। আরিশ কিছু না বলে তাকিয়ে থাকে, এরপর মাথা ঝাঁকিয়ে বের হয়ে যায়। অফিসের দরজা থেকে বের হয়ে বাহিরে করিডোরের সামনে গিয়ে দাঁড়াতে পেছন থেকে অরুণিকা ঠান্ডা গলা ভেসে আসে। অরুণিকার ঠোঁটে বিদ্রুপের হাসি। আমার সাথে লাগতে গেলে পরিণাম কখনো ভালো হয় না, মনে থাকবে তো? এটা শুধু হালকা একটু ছিল, পরের বার এত কম হবে না বললাম। আরিশ অরুণিকার কথা শুনে থামে। এক মুহূর্ত চুপ থেকে মাথা নাড়িয়ে হাসে, কিন্তু কোনো কথা না বলে বের হয়ে যায়। অরুণিকা শয়তানি একটা হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। বিপদগ্রস্ত একজন বাবা ও আরিশ। সন্ধ্যার সময় হয়েছে। গলির মাথায় দাঁড়িয়েছিল আরিশ। একটা লোক তখন আতঙ্কিতভাবে ছুটে আসে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে একদম সে। তার মুখে ভয় আর আতঙ্ক স্পষ্ট। আরিশ রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। লোকটা এসে ওর সামনে পড়ে যায়। আরিশ স্যার, বাঁচান আমাকে, আমার মেয়েকে ডন তুলে নিয়ে গেছে, আপনি কিছু করেন। আরিশ মুহূর্তে ফোন কেটে দেয়। চোখে তীব্র আগুন জ্বলে ওঠে। এত বড় সাহস ডনের? কবে হয়েছে এই ঘটনা? কোথা থেকে তুলে নিয়েছে? আজ বিকেলে স্কুল থেকে ফেরার পথে ওর গুন্ডারা তুলে নিয়ে গেছে আমার মেয়েকে। আমি অনেক চেষ্টা করে কিছু করতে পারিনি স্যার, আমার মাইয়ারে বাঁচান। আরিশ তাতে দাঁত চাপে, চোখ লাল হয়ে ওঠে। চারপাশে লোকজন তার দিকে তাকিয়ে থাকে। চিন্তা করো না, তোমার মেয়ে ঠিকই ফিরবে, আমি তাকে নিয়ে আসবো। আরিশ দ্রুত পকেট থেকে ফোন বের করে টক্কাকে কল দেয়। সবাইকে একত্র করো, ডনের আস্তানে হামলা হবে। ফ্ল্যাশব্যাক, সিন 1। এক বিশাল এলাকার বাংলো। বাইরে পাহারায় দাঁড়িয়ে আছে এক বন্দুকধারী কয়েকজন গুন্ডারা। ভেতরে বিলাসবহুল সোফায় আছোয়া হয়ে বসে আছে ডন। তার হাতে এক গ্লাস হুইস্কি, মুখে হালকা হাসি। সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক, কাঁপতে থাকা গলায় কিছু বলার চেষ্টা করছে। বস, আমরা টাকা দিতে চাই, কিন্তু এত চাঁদা। ডন ধীরে ধীরে গ্লাস নামায়। তার চোখের ভেতরে ভয়ঙ্কর দৃষ্টি। চাঁদা দিতে পারবে না? বেশি হয়ে যায়। হঠাৎই ডন হাতের গ্লাস ছুঁড়ে মারে লোকটার মুখে। লোকটা মাটিতে পড়ে যায়, তার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। আমি তোরে জিগাইয়া টাকার পরিমাণ কমু? রমরমা বিজনেস করবি কিন্তু আমাদের খুশি করবি না, এইটা তো হইব না। এখন যদি টাকা না দিস তোর দোকান থাকবে না। পেছন থেকে একজন গুন্ডা সামনে এসে দাঁড়ায়, হাতে লোহার রড। বস, কি করব? 2টা আঙ্গুল ভেঙে দে, যেন মনে থাকে, আর যাতে সাহস না করে তর্ক করার। গুন্ডা সাথে সাথে লোকটার হাত মুচড়ে ধরে। লোকটা চিৎকার করে ওঠে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসে না। এক অন্ধকার ঘর। কিছু মেয়ে কাঁপতে কাঁপতে বসে আছে, তাদের হাতে দড়ি বাঁধা, চোখে ভয়ের ছাপ। দরজা খুলে ঢোকে ডন। বাসে তার ডান হাতি সোহাগ দাঁড়িয়ে আছে। ডন একটা মেয়ের চুল টেনে ধরে। জানিস তোরা কিসের জন্য এইখানে? মেয়েটা ফুপিয়ে কাঁদতে থাকে, কিচ্ছু বলে না। কান্না করবি না, তোর জন্য ভালো জায়গা ঠিক করেছি, বিদেশে পাঠিয়ে দেব, আরামের জীবন পাবি। পেছন থেকে আরেকজন গুন্ডা বলে ওঠে, এরা পালানোর চেষ্টা করছে বস। ওহো, পালানোর চেষ্টা? একজনের গালে চড় বসিয়ে দেয়। তোদের সাহস বেড়ে গেছে। মেয়েগুলো ভয়ে একসঙ্গে কাঁপতে থাকে। ডন সোহাগের দিকে তাকায়। ওইগুলোর ব্যবস্থা কর, আজকের রাতের মধ্যে মাল ডেলিভারি দিতে হবে। জি বস, করতেছি। সিন 3, চাঁদাবাজি। ডনের গ্যাংয়ের কিছু লোক একটা দোকানে গিয়ে দোকানের কর্মচারীকে মারধর করছে। হঠাৎ সেখানে হাজির হয় দোকানের মালিক। সে কাঁদতে কাঁদতে অনুনয় করছে। বস, আমার বোনের বিয়ে,
আমাকে একটু সময় দেন। ডনের লোকেরা তার কর্মচারীকে মারা থামায়, কিন্তু মালিক ছেলেকে মারতে থাকে। তখনই ডন গাড়ি থেকে নেমে আসে। সময় দেব? তোকে সময় দিলে আমার প্রভাব থাকবে? বস, আমি টাকা ফেরত দিয়ে দেবো, প্লিজ। ডন পকেট থেকে বন্দুক বের করে যুবকের পায়ে গুলি করে দেয়। যুবক চিৎকার করে মাটিতে পড়ে যায়। এইবার সময় নে, আরাম করে হাঁটতে শিখ। অনেক সময় দিলাম, লুলা হইয়া যা। চারপাশে লোকজন ভয় পেয়ে ছড়িয়ে পড়ে, কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। সিন 4, খুন। রাতের অন্ধকার, এক নির্জন রাস্তা। একটা গাড়ি এসে থামে। ভেতর থেকে নামানো হয় একজন হাত পা বাঁধা লোককে। ডন গাড়ি থেকে বেরিয়ে আসে, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে তার দিকে তাকায়। শেষবারের মতন জিজ্ঞেস করছি, আমার টাকা কই রাখছস? বললা দে এক্ষুনি। লোকটা কিছু বলতে পারে না, তার মুখ কাপড়ে বাঁধা। ডন ইশারা করলে তার গুন্ডারা লোকটাকে ধরে গর্তের সামনে নিয়ে যায় আর তার মুখটা খুলে দেয়। বিশ্বাস করেন বস, আমি আমি জানি না। আচ্ছা, তুই তাহলে বলবি না? তাহলে মর। বিশ্বাসঘাতকের জায়গা কবরেই হয়। এক গুন্ডা পেছন থেকে গুলি চালায়, লোকটা ধপ করে পড়ে যায় গর্তের ভেতরে। ডন মুখে অদ্ভুত হাসি নিয়ে গাড়িতে উঠে বসে। চল গাড়ি চালু কর, নতুন কাজ আছে। ডনের দলের গাড়িগুলো স্টার্ট নেয়। রাতের অন্ধকারে তারপর মিলিয়ে যায়। বর্তমান এক অন্ধকার ঘর। ডনের হাতে রাখা সিগারেট থেকে ধোঁয়া উঠছে। বিশাল সোফায় পা তুলে বসে আছে ডন। সামনে কিছু মেয়ে ভয়ে কুকড়ে আছে, পেছনে কয়েকজন বন্দুকধারী দাঁড়িয়ে। ডন সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে, তোমরা কাঁদো কেন গো সুন্দরী? তোমাদেরকে কি মারছি আমি? মেয়েগুলো কাঁদছে। তাদের মধ্যে একজন কাঁদতে কাঁদতে ডনের দিকে তাকালো। কেঁদে লাভ নেই, এইখানে যারা আসে তারা আর ফেরে না। এটা বলে ডন হেসে ওঠে। পেছনে থাকা একজন গুন্ডা এগিয়ে আসে, হাতে একটা মোটা রড। এই মেয়েটাকে কাকে দেওয়া হবে বস? নতুন মাল আমার জন্য রেখে দে, বাকিদের ভাগ করে দে সবাইকে। আজকে নতুন মাল নিয়ে মজা নিব। এমন সময় বাইরে গুলি চলার শব্দ। ডনের হাসি মিলিয়ে যায়। সিন 3, গ্যাং ওয়ার শুরু। ডনের আস্তানায় বাইরে কালু একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আরিশ। তার পেছনে কালু, টক্কা আর আরও কয়েকজন গ্যাং মেম্বার, হাতে বন্দুক, চোখে প্রতিশোধের আগুন। বস, আজ কি পুরো আস্তানায় ঘুরিয়ে দিব? ডনকে জ্যান্ত ধরতে হবে। টক্কা মাথা নাড়ে আর সবাই প্রস্তুত হয়। হঠাৎ গেট খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে ডনের দল। উভয় গ্যাং মুখোমুখি হয়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পরেই শুরু হয় গুলি বিনিময়। চারদিক থেকে গুলির শব্দে পরিবেশ কেঁপে ওঠে। আরিশ 2 হাতে পিস্তল বের করে গুলি চালায়। টক্কা, কালুও সাথে সাথে ঢুকে পড়তে থাকে ডনের আস্তানায়। ডনের লোকজন পাল্টা গুলি চালায়, কিন্তু আরিশের দল আগ্রাসী হয়ে ধেয়ে আসে। গোলাগুলি চলতে থাকে। ঠিক তখন হঠাৎই আরিশ ডনের সামনে এসে পড়ে। ডন বন্দুক বের করে, কিন্তু আরিশ ততক্ষণে সামনে ঝাঁপিয়ে পড়ে। ওর মুখে শক্ত ঘুষি বসিয়ে দেয়। ডন পড়ে যায়, কিন্তু সাথে সাথেই উঠে দাঁড়ায়। পকেট থেকে ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে। আজ শেষ করে দেব তোকে। আরিশ দ্রুত একপাশে সরে গিয়ে ডনের হাতে লাথি মারে। ছুরিটা ছিটকে পড়ে যায়। তারপর আরিশ ডনের গলা চেপে ধরে তাকে দেয়ালের সাথে ধাক্কা দেয়। তোর সময় শেষ ডন। ডন হিচকি তুলে, কিন্তু কিছু বলার আগেই আরিশ তাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। সিন 4, মেয়েটার উদ্ধার। একটা ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে মেয়েটি। আরিশ তাকে দেখে কাছে যায়। ভয় নেই, এখন তুমি নিরাপদ। তোমাকে আর কেউ কিছু করতে পারবে না। মেয়েটা কাঁপতে কাঁপতে আরিশের দিকে একবার তাকায়, তারপর দৌড়ে তার বাবার দিকে ছুটে যায়। আর আপনাকে কিভাবে ধন্যবাদ দিব জানি না। আমি ধন্যবাদের জন্য এসব করি না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমার দায়িত্ব। আরিশ আর তার দল সেখান থেকে চলে আসে। পথে গাড়িতে আরিশের দলের সবাই আড্ডা দেয়, গান করে। আরিশ তাদের দিকে তাকিয়ে হাসে। তার দলের অনেকের জীবনটাও ছিল একদম ভয়ঙ্কর। অন্ধকার পথ থেকে তাদেরকে সে তুলে এনেছিল এক সময়। ফ্ল্যাশব্যাক। সিন 1, কালুর জীবন বদলে দেওয়া। এক অন্ধকার গলি, রাত গভীর। কয়েকজন মাদকাসক্ত যুবক রাস্তার পাশে পড়ে আছে। কেউ সিগারেট টানছে, কেউ নেশার সিরিঞ্জ হাতে নিয়ে অজ্ঞান হয়ে আছে। তাদের মধ্যে একজন কালু, বয়স বড়জোর 15 হবে। সে আধশোয়া হয়ে নেশার একটা বোতল হাতে নিয়ে ঝিমোচ্ছে। হঠাৎ একজোড়া কালো জুতা সামনে এসে দাঁড়ায়। দেখা যায় আরিশ দাঁড়িয়ে আছে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ভাই, আমার মতো নষ্ট মানুষের খবর নিতে আইসস কেন? কালু চোখ তুলে তাকায়। আরিশকে দেখে একটু ভয় পায়, কিন্তু পরক্ষণে হাসতে চেষ্টা করে। কতদিন এভাবে পড়ে থাকবে কালু? আরিশ হাত বাড়িয়ে দেয়, শক্ত গলায় বলে,
যদি সত্যি নষ্ট হতে চাইতি তাইলে তোরে এখানেই ফেলে চলে যেতাম, কিন্তু তুই আমার ভাই হবি, এই জীবন ছাড়বি। কালু একটু দ্বিধা করে, কিন্তু তার চোখে পানি চলে আসে। আস্তে আস্তে হাত বাড়িয়ে দেয়, আরিশ শক্ত করে ধরে তুলে নেয়। চল নতুন জীবন শুরু করি। কালু আরিশের হাত ধরে উঠে দাঁড়ায়। সিন 2, টক্কার দুর্ভাগ্যের রাত। এক ব্যস্ত রাস্তা, মাঝরাত এখন, বৃষ্টিতে চারদিক ভেসে যাচ্ছে। রাস্তার পাশে এক ভাঙা দোকানের সামনে বসে আছে টক্কা, গায়ে ছেঁড়া শার্ট, চোখে হতাশা। তার পাশে কিছু গুন্ডা দাঁড়িয়ে আছে। টাকা ফেরত দিবি কবে টক্কা? ভাই একটু সময় দেন, আমি জোগাড়। গুন্ডা দুজন হঠাৎ টক্কার মুখে ঘুষি মারে, সে মাটিতে লুটিয়ে পড়ে। সময় শেষ, এখন যা আছে সব দিয়ে দে। টক্কা চোখ বন্ধ করে কাঁপতে থাকে। ঠিক তখনই পেছন থেকে এক গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে আরিশ, সাথে কালু। হাত সরা ওর গা থেকে। গুন্ডারা চমকে তাকায়। একজন কিছু বলতে যাবে, কিন্তু আরিশের চোখের দৃষ্টি দেখে আর কিছু বলতে পারে না। তুই তুই এখানে কেন? টক্কা এখন আমার লোক, ওকে আর ছুবি না। গুন্ডারা এই কথা শুনে ভয় পেয়ে আর কিচ্ছু বলে না, দ্রুতও পালিয়েছে। টক্কা ধীরে ধীরে উঠে বসে, হতবাক হয়ে তাকিয়ে থাকে। তুই আমার জন্য? এই শহরে কেউ একা না, যদি পাশে কেউ থাকে। চল, আজকে থেকে তুই আমার দলে কাজ করবি। টক্কার চোখে পানি চলে আসে, সে ধীরে ধীরে আরিশের দিকে হাত বাড়ায়। সিন 3, ছোট ছেলেটার জীবন বাঁচানো। একটা সরু গলির ভেতর থেকে চিৎকারের শব্দ আসছে। এক লোক একটা ছোট্ট ছেলেকে ধরে রেখেছে আর সমানই মারধর করছে। বাচ্চাটা কাঁদছে, হাত জোড় করছে। কাকু, আমার মা বলেছে টাকা দিবে, একটু সময় দেন। তোর মা তো মাঝখানে ধরে এই কথাই বলতেছে, আজকে টাকা লাগবে। লোকটা হাত তুলতেই পেছন থেকে এক কড়া কণ্ঠ শুনতে পায়। বাচ্চার গায়ে হাত তুললি? তোর হাত এখন তোর সাথে রাখতে পারবি তো? লোকটা ঘুরে তাকায়, দেখে আরিশ দাঁড়িয়ে আছে, তার পাশে কালু, টক্কা আর কিছু গ্যাং মেম্বার। লোকটা আরিশকে চিনতে পেরে আতঙ্কে, বস আমি তো। আরিশ এক ধাপ এগিয়ে আসে, সরাসরি লোকটার চোখে তাকিয়ে থাকে। ছোট ছেলেকে মারিস, লজ্জা করে না? এই ছেলেটা এখন থেকে আমার দায়িত্ব, তোর টাকা লাগলে আমার সাথে আয়, ওকে ছেড়ে দে। লোকটা তাড়াতাড়ি বাচ্চাকে ছেড়ে দেয়, পেছাতে পেছাতে গলির বাইরে চলে যায়। বাচ্চাটা ভয় পেয়ে আরিশের দিকে তাকিয়ে থাকে। নাম কি? রনি। চিন্তা করিস না, তোর আর কষ্ট হবে না। আরিশ রনির মাথায় হাত রাখে। কালু আর টক্কা পাশে দাঁড়িয়ে থাকে। নতুন পরিবারের সদস্য হিসেবে রনিকে গ্রহণ করে। বর্তমান সিন 5, ডনের প্রতিজ্ঞা। ডনের লোকেরা তাকে তুলে নিয়ে যাচ্ছে, সে মাটিতে পড়ে আছে, তার ঠোঁট ফাটা, চোখ ফুলে গেছে, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। ডন ঘৃণা রাগ মিশানো গলায়, আরিশ, তোর জন্য এই অপমান সহ্য করলাম আমি, কিন্তু মনে রাখিস আমি ফিরে আসব এবং তোর জীবন নরক বানিয়ে দেব। ডন কোঁকাতে কোঁকাতে গাড়িতে উঠে যায়। এরপর ডনের গাড়িটা অন্ধকারে মিলিয়ে যায়। ভার্সিটির সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। বিশাল হলরুম, চারদিকে পিনপতন, নীরবতা। শিক্ষার্থীরা মাথা নিচু করে উত্তর লিখছে। হলগার্ড কড়া নজরদারি করছে। হুট করে দেখা যায় অরুণিকার মুখে এক চতুর হাসি। সে বাসের বান্ধবীর দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। আস্তে করে একটা কাগজ গুটিয়ে হাতে নেয়, তারপর ধীরে ধীরে সেটা মেঝেতে ফেলে দিয়ে আরিশের পায়ের কাছে ঠেলে দেয়। এদিকে হলগার্ড সামনের বেঞ্চ থেকে ধীর পায়ে এগিয়ে আসে, কাগজটা দেখতে পায়। এই তুমি পা সরাও তো। আরিশ অবাক হয়ে পা সরিয়ে নেয়। হলগার্ড নিচু হয়ে কাগজটা তুলে ধরে, তারপর সেটার দিকে চোখ বোলায়। চারপাশে শিক্ষার্থীরা ফিসফিস করে কথা বলছে। হলগার্ড গম্ভীর স্বরে, এ কিসের কাগজ? অরুণিকা তৎক্ষণাৎ মুখে ভীষণ দুঃখী ভাব এনে বলে, স্যার আমি তো দেখলাম আরিশ এই কাগজ দেখে দেখে লিখছিল। হলগার্ড কড়া দৃষ্টিতে তাকায়। চারপাশে সবাই মুখ টিপে হাসে, কেউ কেউ চুপচাপ তাকিয়ে থাকে। তোমাকে এখনই প্রিন্সিপালের অফিসে যেতে হবে। আরিশ হতবাক হয়ে তাকিয়ে থাকে, কিছু বলতে যাবে তখনই হলগার্ড তার হাত ধরে টেনে নিয়েছে। প্রিন্সিপালের অফিস, বিশাল কাঠের ডেস্কের সামনে আরিশ দাঁড়িয়ে আছে। সামনে বসে আছে কড়া মেজাজের প্রিন্সিপাল, পাশে দাঁড়িয়ে আছে হলগার্ড, এক পাশে অরুণিকাও দাঁড়িয়ে আছে। তোমার মতো মেধাবী ছাত্রের কাছ থেকে এমন আচরণ আশা করি না আরিশ। এই কাজের জন্য তোমাকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হতে পারে। স্যার আমি কিছু করিনি, এটা একটা ফাঁদ, দয়া করে সিসিটিভি ফুটেজ চেক করুন। প্রিন্সিপাল কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে, তারপর অফিসের পিয়নকে ইশারা করে সিসিটিভি ফুটেজ আনতে বলে।
কিছুক্ষণ পর বড় স্ক্রিনে ফুটেজ চালু হয়। সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকে। ফুটেজে স্পষ্ট দেখা যায় নকলের কাগজটা আসলে অরুণিকা ফেলেছে, আরিশ নয়। হল গার্ডের মুখটা বিবর্ণ হয়েছে। অরুণিকা তখন অস্বস্তি নিয়ে একটু নড়ে চড়ে ওঠে। প্রিন্সিপাল এবার রেগে গিয়ে অরুণিকার দিকে তাকায়। এটা খুবই লজ্জাজনক কাজ। অরুণিকা, তোমার মতো একজন ছাত্রী কিভাবে এমন প্রতারণা করতে পারে? তোমাকে এই মুহূর্তে এক্সপেল করা হবে। তোমার আর পরীক্ষা দিতে হবে না। অন্য একজনকে ফাঁসানোর জন্য এত নিচু স্তরের কাজ করলে, ছি। অরুণিকার মুখ ফ্যাকাশে হয়েছে, সবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। অরুণিকা আতঙ্কিত হয়ে কেঁদে ফেলে। প্রিন্সিপালের সামনে হাত জোড় করে বলে, না স্যার, দয়া করে আমাকে এক্সপেল করবেন না। আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু আমি সত্যি অনুতপ্ত। আরিশ কিছুক্ষণ চুপ করে অরুণিকার দিকে তাকিয়ে থাকে। তার চোখে কোনো রাগ নেই, বরং করুণা ফুটে ওঠে। স্যার প্লিজ ওকে এক্সপেল করবেন না। সবাই ভুল করে, কিন্তু সেটা থেকে শেখার সুযোগও পাওয়া উচিত। ওকেও একটা সুযোগ দিন। সে তোমার সাথে এত বড় অন্যায় করেছে, তারপরে তুমি তার পক্ষ হয়ে সাফাই গেছ। প্লিজ স্যার, আপনি তাকে আরেকটা সুযোগ দেবেন। আমার অরুণিকার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। প্রিন্সিপাল কিছুক্ষণ চিন্তা করেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন। প্রিন্সিপাল অরুণিকার দিকে তাকায়। ঠিক আছে, কিন্তু এই শেষবার। আর যদি এমন কিছু করো তাহলে কোনো সুযোগ পাবে না। অরুণিকার চোখ মুছে আরিশের দিকে তাকায়। তার চোখে অপরাধ বোধের ছাপ স্পষ্ট। যেই ছেলেটাকে সে এত অপমান করতে চাইল, সেই ছেলেটাই কিনা তার পক্ষ হয়ে কথা বলছে। এরপর তারা সবাই প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে চলে আসে। পরীক্ষা শেষে অরুণিকা আরিশের কাছে এসে বলে, তুমি আমাকে বাঁচালে, অথচ আমি তোমার এত ক্ষতি করতে চেয়েছিলাম। আরিশ হাসে। এরপর অরুণিকার কাঁধে হাত রাখে। এখন থেকে বদলানোর চেষ্টা করো, এমন করে কারো ক্ষতি করার চেষ্টা আর করো না। অরুণিকা মাথা নিচু করে ফেলে। তারপর ধীরে ধীরে বলে, তুমি কি আমাকে মাফ করতে পারবে আরিশ? আমি কখনোই কিছু মনে রাখিনি অরুণিকা। অরুণিকা কতক্ষণ চুপ থেকে, আমি কি তোমার বন্ধু হতে পারি আরিশ? আরিশ কিছুক্ষণ চুপ থাকে, তারপর হাত বাড়িয়ে দেয়। অবশ্যই বন্ধু। অরুণিকাও খুশি হয়ে তার দিকে হাত বাড়িয়ে দেয়। আজ থেকে অরুণিকা আর আরিশ বন্ধু। একটা সুন্দর পার্কে এসেছে আরিশ আর অরুণিকা। চারদিকে সবুজ ঘাস, বড় বড় গাছের ছায়া। বিকেলের নরম রোদ পার্কের চারপাশে আলো ছড়িয়ে দিয়েছে। ঝর্ণার পাশে বসে আছে আরিশ আর অরুণিকা, দুজনের হাতেই কফির কাপ। বুঝলে আরিশ, আমি কখনো ভাবিনি যে একদিন তোমার মতো একটা ছেলের সাথে পার্কে বসে কফি খাবো। জীবন অনেক অদ্ভুত, তাই না? অরুণিকা মুচকে হাসে। ঠিক তখনই কিছু ছোট টোকাই বাচ্চার সামনে দিয়ে দৌড়ে যায়। তাদের জামাকাপড় ময়লা, কিন্তু মুখে হাসি লেগে আছে। তারা মাটিতে বসে খেলছে। আরিশ হঠাৎ উঠে গিয়ে একটা ছোট ছেলেকে কোলে তুলে নেয়। ছেলেটা খিলখিল করে হাসে। কেমন আছো রাজু? ভালো আছি দাদা, তুমি অনেকদিন পর আসলা। আরিশ আরেকটা ছোট মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সে লাজুক হেসে তাকিয়ে থাকে। তুমি ওদের এত আদর করছো কেন? ওরা তো টোকায়। আরিশ চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, ঠুকাই? তাদের কি হয়েছে? ওরা নোংরা আরিশ। অরুণিকা, এই ছোট ছেলেটা কি ইচ্ছা করে এইভাবে জন্মাচ্ছে? এরা কি চেয়েছিল রাস্তায় বড় হতে? ভাগ্য ওদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে। তুমিও তো ওদের জায়গায় থাকতে পারতে। অরুণিকা একটু অপ্রস্তুত হয়ে যায়, কিছু বলে না। মানুষ কখনো ছোট হয় না, তাদের পরিস্থিতি তাদেরকে অসহায় করে দেয়। আমি এদের শুধু ভালোবাসা দিচ্ছি, যা এদেরকে জন্ম থেকে কেউ দেয়নি। অরুণিকা তখন বিরক্তির ভঙ্গিতে মুখ ঘুরিয়ে নেয়। আমার এসব বুঝতে হবে না, আমার এদের দেখলে ঘৃণা হয়। একদিন বুঝবে। অরুণিকা কিছু না বলে সামনে তাকিয়ে থাকে। আরিশ সে বাচ্চাগুলোর সাথে নিজের মতো করে গল্প করতে থাকে। বিকেলের আলো ম্লান হয়ে আসছে। ব্যস্ত রাস্তার পাশাপাশি হাঁটছে আরিশ আর অরুণিকা। গভীর গল্পে মগ্ন তারা। আশপাশে গাড়ির শব্দ, দোকানিদের ডাক, মানুষের কোলাহল, সবকিছুর মাঝেও যেন তারা হারিয়ে গিয়েছে একে অন্যের গল্পে। তখন একটা ছোট্ট মেয়ে, বয়স 8-9 হবে, ছেঁড়া শাড়ি পরা, হাতে কিছু গোলাপের স্টিক নিয়ে দৌড়ে আসে। ভাইয়া, একটা ফুল নেবেন? খুব সুন্দর। আজ সারাদিন কিছুই বিক্রি হয় নাই। আরিশ হাঁটু গেড়ে বসে মেয়েটার সমান হয়। হাতে একটা গোলাপ নিয়ে শুকে দেখে। কত দাম? 20 টাকা ভাইয়া। আরিশ পকেট থেকে কয়েকটা টাকা বের করে মেয়েটার হাতে দেয়। ফুলবালি মেয়ে চোখ বড় করে। এত টাকা ভাইয়া? আমি তো একটাই ফুল দিছি। এটা তোমার পরিশ্রমের দাম। এখন বলো, তোমার নাম কি? স্কুলে যাও? ফুলবালি মেয়ে মাথা নিচু করে।
আমার নাম রুমি ভাইয়া, স্কুলে যাইতাম, কিন্তু মা অসুস্থ, টাকা নাই, তাই এই কাম করি। আরিশের চোখে মায়া ফুটে ওঠে। তুমি আবার স্কুলে যাবে, আমি তোমার পড়াশোনা বন্ধ হতে দিব না, ঠিক আছে? মেয়েটা বিস্ময়ে তাকিয়ে থাকে, তার চোখে আনন্দ ফুটে ওঠে। আরিশ তার মাথায় হাত রাখে, মেয়েটা হেসে দেয়। অরুণিকা এই পুরো সময় চুপচাপ দাঁড়িয়েছিল, এবার বিরক্ত মুখে বলে, তুমি এসব করো কেন? এদের সাথে এত কথা বলার দরকার কি? আরিশ ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখ শান্ত কিন্তু দৃঢ়। সে বলে, কারণ ওরা মানুষ, শুধু গরিব বলে ওদের এভাবে দেখতে হবে? তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে কেমন লাগবে? অরুণিকা একটু চুপ করে যায়, কিছু বলার জন্য মুখ খোলে কিন্তু কিছু বলতে পারে না। আরিশ হাসে, ফুলটা হাতে নিয়ে এসে অরুণিকার হাতে দেয়। এটা তোমার জন্য অরু। থ্যাংক ইউ আরিশ, ফুলটা আসলেই অনেক সুন্দর। বিকেলের আলোয় তারা একে অন্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তাদের চোখে যেন কিসের একটা অনুভূতি লুকোচুরি খেলছে, যেন এক নতুন গল্প শুরু হতে যাচ্ছে। রাতের শহর, রাস্তার বাতিগুলো ঝিকমিক করে জ্বলছে, রিকশার চাকার শব্দের সাথে ঠান্ডা বাতাস বইছে। রিকশায় পাশাপাশি বসে আছে আরিশ আর অরুণিকা। চারপাশে শহরের কোলাহল, গাড়ির হর্ন, দূরে হালকা মিউজিকের শব্দ শোনা যাচ্ছে। অরুণিকা কিছুটা সংকোচ নিয়ে আরিশের দিকে তাকায়, তারপর গভীর শ্বাসটি কথা বলতে শুরু করে। আরিশ, আমি অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছি। আরিশ রাস্তার দিকে তাকিয়েছিল, এবার তার দিকে ফিরে তাকায়। আমি জানি তুমি আলাদা, তোমার মতো মানুষ আমি আগে কখনো দেখি নাই। তুমি সম্পূর্ণ অন্যরকম, তুমি খুব ভালো মনের মানুষ, তুমি ভালোবাসতে জানো, মানুষকে আগলে রাখতে জানো। আরিশ অবাক হয়ে তার দিকে তাকায়, সে বুঝতে পারছে না অরুণিকা আসলে কি বলার চেষ্টা করছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আরিশ। এক মুহূর্তের জন্য সব যেন একদম থমকে যায়। আরিশ চমকে ওঠে, তার চোখে বিস্ময়। সে কিছুক্ষণ চুপ থেকে মুখ খুলতে গিয়েও থেমে যায়। সে বুঝতে পারছিল না আসলে কি বলবে। অরুণিকার মুখে এমন কথা সে আশা করেনি। অরুণিকা অপেক্ষায় থাকে, কিন্তু আরিশ কিছু বলে না। তুমি কিছু বলবে না? আরিশ ধীরে ধীরে বলে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না অরুণিকা। অরুণিকার চোখে কষ্টের ছায়া নামে, সে মুখ নিচু করে ফেলে। আমি তোমাকে পরে এর উত্তর দিব। রিকশা চালক নিজের মতো করে রিকশা চালিয়ে যায়। বাতাস বইতে থাকে, রিকশার ঝুলন্ত বাতিটা দুলতে থাকে ধীরে ধীরে। আশেপাশের কোলাহল বিন্দুমাত্র কমে না, কিন্তু অরুণিকার মনে হতে থাকে তার চারপাশ থমকে গিয়েছে। অরুণিকার রুম একদম শুনশান, অন্ধকারে আলোর আভা কেবলমাত্র জানালার ফাঁক দিয়ে একটু একটু করে আসছে ভেতরে। অরুণিকা বিছানায় শুয়ে আছে, তার চোখে কষ্ট, চোখ ভরা অশ্রু। সে এক হাত দিয়ে মুখ ঢেকে রাখে। কিছুক্ষণ এমনই থাকে, তারপর চোখের পানি গাল বেয়ে পড়তে থাকে। অরুণিকা নিজের মনে কথা বলে, কেন, কি ভুল করেছি আমি? আমি তো আরিশকে আমার মনের সব ভালোবাসা দিয়েছি, সব কিছু। আমি জানতাম সেও আমাকে ভালোবাসবে, কিন্তু সে তো কিছুই বলল না। তবে কি আমি ভুল জানতাম? সে কি আমাকে ভালোবাসে না? সে চোখ বন্ধ করে, গভীর শ্বাস নেয়, তার মন ভারী হয়ে ওঠে। তাও কেন? সে কোনো কিছু বলল না কেন? আমাকে সরাসরি কিছু বলল না? আমার মধ্যে কি কম ছিল? আমি তো সব কিছু দিলাম। অরুণিকা হঠাৎ বিছানার দিকে তাকিয়ে চোখের কোণে অশ্রু জমে। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে। আমি তোমাকে অনেক ভালোবাসি, কেন সে আমাকে ফিরিয়ে দিল? সে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, বাইরে একটু বাতাসের ঝাপটা পড়তে থাকে জানালায়। কিছু সময় পর সে আবার বিছানায় ফিরে যায়, কাঁদতে কাঁদতে তার চোখ বুজে আসে, এবং কিছু সময় পর অরুণিকা নিঃশব্দে ঘুমিয়ে পড়ে। আরিশ তার রুমে একা বসে আছে, চিন্তায় পড়ে গেছে সে। তার চোখে কিছুটা উদ্বেগ, কিছুটা অনিশ্চয়তা। বিছানার উপর বসে, পিঠে হাত রেখে ভাবতে থাকে সে। আমি অরুণিকাকে ভালোবাসি, আমি জানি, কিন্তু আমি কি তাকে বলতে পারবো? কি হবে যদি সে জানতে পারে আমি আসলে কে? আমি তো একটা মাফিয়া ডন, তার জীবন তো এইসব জঞ্জাল থেকে অনেক দূরে। আরিশ উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে বাইরে তাকায়। রাস্তায় চলন্ত গাড়ি আর লোকজনের কোলাহল দেখে। তার মনের অবস্থা বলে প্রকাশ করার মতো তার ভাষা নেই। যদি একদিন সে জানে আমার আসল পরিচয়, আমি জানি সে আমাকে আর কখনোই ভালোবাসবে না, সে হয়তো আমাকে ঘৃণা করবে। আরিশ গা শক্ত করে, দৃষ্টি নিচু করে, কিছু সময় চুপ থাকে, তারপর নিজের মধ্যে দৃঢ়তা খুঁজে পায়। আমি চাই না আমার জন্য অরুণিকা এই ভয়ঙ্কর দুনিয়াতে জড়াক। তার মধ্যে যে শান্তি, স্নেহ, ভালোবাসা আছে, সেটা আমি নষ্ট করতে চাই না। সে ঘরের মধ্যে হাঁটে, তার ভাবনায় ডুবে যায়। কিছু সময় পর আরিশ মনোযোগ দিয়ে নিজেকে প্রস্তুত করে। কঠিন সিদ্ধান্ত, কিন্তু এটা আমার একমাত্র পথ। অরুণিকাকে আমি এই নোংরা অপরাধের জগৎ থেকে দূরে রাখতে চাই।
আমি তাকে জানাবো যে আমি তাকে ভালোবাসি না। এই ভালোবাসার সম্পর্ক আমাদের জন্য নয়। আরিশ মাথা নিচু করে, নিজের হাত শক্ত করে কামড়ে ধরে। তার মনে একরকম দুঃখ, তবুও সে স্থির থাকে। এরপর সে রুমের দরজা খুলে বাইরে বের হয়েছে এক নতুন সংকল্প নিয়ে। আরিশ পার্কের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার চোখে কিছুটা দুঃখ, কিছুটা অনিশ্চয়তা। অরুণিকা আসছে। সে পেছন থেকে আসতে আসতে আরিশের সামনে এসে দাঁড়ায়। এক মুহূর্ত তাদের চোখে চোখ পড়ে। অরুণিকা, আমি তোমার সাথে কথা বলতে চাই কিছু বিষয়ে। কি হলো আরিশ, তুমি কেন এমন চুপ হয়ে আছো? আরিশ মনে ভার নিয়ে গভীর শ্বাস নিয়ে, অরুণিকা, তোমাকে আমি কিছু কথা বলি, শোনো। আমি আমি তোমাকে ভালোবাসি না। অরুণিকা কিছু সময় স্তম্ভিত হয়ে থাকে। তার চোখে অদ্ভুত কষ্ট ফুটে ওঠে। অরুণিকা চোখের জল আটকাতে চেষ্টা করে। তুমি কি বলছো আরিশ? তুমি আমাকে ভালোবাসো না? কিন্তু তুমি তো বলেছিলে। আরিশ নিজেকে অনেক কষ্টে ঠিক রাখে। আমি আমি শুধু তোমাকে বন্ধু হিসেবে দেখি। এটা বাদ, আর কোনো সম্পর্ক আমাদের মধ্যে হবে না। আমি চাই না তুমি আমার মতো কাউকে ভালোবাসো। অরুণিকা কেঁদে ফেলে। তার মুখে হতাশা আর চোখে গ্লানি ছড়িয়ে পড়ে। তার মুখ থেকে কেবল কান্নার শব্দ বের হয়। আমি বুঝতে পারি না আরিশ, আমি কি এমন করেছি? আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে তোমার ভালোবাসার মানুষ হিসেবে মেনে নিতে পারছো না? আমরা শুধু বন্ধু অরুণিকা, প্লিজ আমাকে জোর করো না। জোর করে ভালোবাসা হয় না। অরুণিকা এক দৃষ্টিতে আরিশকে দেখে, তারপর কাঁদতে কাঁদতে দ্রুত সেখান থেকে চলে যায়। তার পায়ের আওয়াজ কতক্ষণ পর মিলিয়ে যায়। আরিশ সেখানেই দাঁড়িয়ে থাকে, তার চোখে পানি। সে পুরো নিঃসঙ্গ হয়ে গিয়েছে। অরুণিকা চলে গেলে আরিশের চোখে মুখে অনেক দুঃখ আর জীবনে একাকিত্ব চলে আসে। সে মাথা নিচু করে এক মুহূর্ত চুপ থেকে তারপর সে কাঁদতে শুরু করে। তার কান্নায় ক্ষোভ, কষ্ট আর হতাশা মিশে থাকে। আমি তাকে দূরে রাখতে চেয়েছি, কিন্তু আমি নিজেই কষ্টে ভেঙে পড়ছি। কেন কেন আমি নিজেই তাকে দূরে সরালাম? কেন আমার জীবনটা এমন? আরিশ চোখে জল নিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকে। তার চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। ডনের আস্তানা, বিশাল একটা ঘর, দেয়ালে আগ্নেয়াস্ত্র সাজানো। একটা বড় চেয়ারে বসে আছে ডন, চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। তার সামনে তার কয়েকজন সাঙ্গপাঙ্গ দাঁড়িয়ে আছে, তাদের মুখে উত্তেজনা। বস, আমরা আরিশকে ফলো করে যা পেয়েছি শুনলে খুশি হবেন। বলো। সে এখন ভার্সিটিতে পড়ে, গরিবের মতো থাকে, মাফিয়ার মতো লাইফস্টাইল ধরে রাখে না। মাফিয়া কিং হয়েও ভার্সিটিতে পড়ে? এই ছেলেটা আসলে চাই কি? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বস। কি? সে ভার্সিটিতে একটা মেয়ের সঙ্গে অনেক সময় কাটায়, নাম অরুণিকা। বেশ ক্লোজ সম্পর্ক তাদের। মেয়ে? আরে শালা, এও দেখি সেম। সাঙ্গপাঙ্গ চোখ টিপে বলে, হ্যাঁ বস, মনে হয় ওদের মধ্যে ভালো সম্পর্ক আছে। ডন চেয়ার থেকে উঠে দাঁড়ায়, চোখ দুটো জ্বলে ওঠে। খুব ভালো খবর নিয়ে এসেছিস তোরা। এখন আরিশকে টেনে বের করার দরকার নেই, ও নিজেই আসবে। কিভাবে বস? ডন একপাশে হেঁটে যায় ধীর গলায়। আরুণিকাকে ধরে আনতে হবে। আরিশ যদি তার জন্য এতটা পাগল হয় তাহলে সে আমাকে এড়াতে পারবে না। বুদ্ধিটা জব্বর হয়েছে বস। ডন খুশি হয়ে আসে। এবার দেখি কে কাকে সাহায্য করে। সাঙ্গপাঙ্গরা ডনের আদেশের অপেক্ষায় থাকে। ডন ধীরে ধীরে চেয়ার টেনে বসে, হাতের আঙুলগুলো একসঙ্গে চেপে ধরে, চোখে প্রতিশোধের আগুন। ভার্সিটির ক্যাম্পাসে সূর্যের আলো ভেঙে এসে ফুটপাতে পড়ছে। অরুণিকা একটা গাছের নিচে দাঁড়িয়ে, হাতে বই। দূর থেকে আরিশ তাকে দেখছে। তাদের চোখ একে অপরের দিকে পড়ছে, কিন্তু দুজনের মধ্যে কোনো কথা হয় না। তারা শুধু এমন করে একে অপরকে দেখে। অরুণিকার চোখে কিছুটা হতাশা, আরিশের চোখে দ্বন্দ্ব। অরুণিকা নিজের সাথেই বিড়বিড় করে, কিভাবে পারলো আরিশ এটা? এত নিষ্ঠুরও। অরুণিকা দ্রুত তার চোখ মুছে নেয়। তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট। মুখ নিচু করে সে দ্রুত সেখান থেকে চলে যায়। অরুণিকা চলে যাবার পর আরিশ কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর সে নিজের মনে কিছু ভাবতে থাকে। আরিশ নিজের মনে, অরুণিকা থেকে দূরে থাকতেই হবে আমাকে। অরুণিকা যদি জানে আমার আসল পরিচয়, সে আমাকে ঘৃণা করবে। তাই তাকে ভালো রাখার একমাত্র উপায় আমি দূরে থাকবো। আরিশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এরপর একটা দীর্ঘশ্বাস নেয়। অরুণিকা চলে যাওয়ার দৃশ্য তার চোখে ভাসে। সে এক গম্ভীর চেহারা নিয়ে ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতরে চলে যায়। তার ভেতরে শুধু কষ্ট জমতে থাকে। এই কষ্টের কোনো শেষ নেই।
ডন তার দলের লোকজনদের সাথে একটা গোপন জায়গায় মিটিং করতে বসে। ঘরের পরিবেশ ভয়ঙ্কর, একদম নিভু নিভু আলো, একটা বাল্ব জ্বলছে। চারপাশে ডনের দলের লোকজন। ডন বসে রয়েছে একটা বড় টেবিলের কাছে, হাতে সিগারেট। চারপাশে তার বিশ্বস্ত সাঙ্গপাঙ্গরা, তারা সবাই মনোযোগ দিয়ে ডনের কথা শুনে। ডন একটা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে কথা বলতে থাকে। শোন, ওই শালা আরিশ বেশ চালাক। শান্ত হয়ে থাকলেও সে কিন্তু ঠান্ডা মাথায় যে কোনো কিছু করতে পারে। যদি তার বান্ধবীকে আমি কিডন্যাপ করি তাহলে সে পাগল হয়ে যাবে আর আমার কাছে ছুটে আসবে বান্ধবীকে বাঁচাইতে, আর তখনই আমি মেজর ক্ষতি করতে পারবো। ডনের চোখে এক ধরনের শীতল হুমকি। সে সিগারেটের ধোঁয়া ছেড়ে আবার কথা বলতে শুরু করে। আরুণিকাকে ধরে আনলে 2 দিন পরে নিয়ে যাবে আমার আরও কিছু লোকজন। আমি মধ্যপ্রাচ্যে পাচার করে দেব তাকে। এইটা আমার লুকানো ব্যবসা। আরিশ কি করবে? ছুটে আসবে, আমাকে ধরতে আসবে, কিন্তু তাকে আমি এই মুহূর্তে শেষ করে দেব। ডনের এক সাঙ্গপাঙ্গ কালো হালকা গোফলা লোক, ভয় একটু সিটিয়ে থাকে, কিন্তু ডন তার দিকে এক কঠিন দৃষ্টিতে তাকায় আর বলে, কি ভয় পেয়েছো? তুমিও জানো এই কাজটা করলে আরিশকে খুঁজে বের করতে পারবে না। মেয়ে পাচার করতে করতে আমি বুড়ো হয়ে গেলাম। আমাকে আজ পর্যন্ত কেউ থামাতে পারে নাই, ওই আরিশও পারবে না। ওরে আমি পিষে ফেলবো একদম। ডন আবার হাসে, তার মুখে একরকম জঘন্য হাসি। তারপর সে উঠে দাঁড়িয়ে সাঙ্গপাঙ্গদের দিকে তাকিয়ে নির্দেশ দেয়, কাজ শুরু করো। সব কিছু একদম নিখুঁতভাবে করতে হবে। আরিশ যেন আমার পায়ে পড়ে নিজের বান্ধবীর জন্য কাঁদে। তাড়াতাড়ি কাজ শুরু করো। ডন তার দলের সদস্যদের দিকে একটা নিষ্ঠুর হাসি দেয়। তারা সবাই তখন কাজ করতে চলে যায়। ডন আবার একা বসে থাকে, এক দীর্ঘশ্বাস নেয়, যেন তার অপারেশন শুরু করতে প্রস্তুত। অরুণিকা একটা বিলাসবহুল গাড়িতে সোজা যাচ্ছিল। তার চেহারায় চিন্তা আর কিছুটা ক্লান্তি। গাড়ির জানলা দিয়ে বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে। তার চোখে কিছুটা উদ্বেগ, কিছুটা গভীর মনোযোগ। গাড়ির ড্রাইভার শান্তভাবে গাড়ি চালাচ্ছে। হঠাৎ একটা কালো গাড়ি দ্রুত এসে তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে পড়ে। অরুণিকা তৎক্ষণাৎ কিছুটা ভয় পায়। অরুণিকা মৃদু গলায় চিন্তিত, এটা কি? কেন এই গাড়িটা আমাদের কাছে আসলো? হঠাৎ ডনের লোকজন গুলি করে ড্রাইভারকে মারে। গুলির শব্দে অরুণিকা ভয় চমকে ওঠে, তার চোখে আতঙ্ক। অরুণিকা কাঁপতে কাঁপতে, না, কি হচ্ছে? ড্রাইভার, তুমি ঠিক আছো? ড্রাইভার উত্তর দেয় না। ডনের লোকজন গাড়ির দরজা খুলে অরুণিকাকে ধরতে আসে। অরুণিকা কিছু বুঝে উঠতে পারে না। সে পালানোর চেষ্টা করে, কিন্তু দ্রুতই তাকে ধরে ফেলে। ছাড়, আমাকে ছেড়ে দাও। ডনের লোকজন তার মুখ চেপে ধরে, তাকে গাড়িতে তুলে নেয়। অরুণিকা কিছু বুঝে ওঠার আগেই তাকে নিয়ে যায়। তার চোখে কান্নার ভয়, তবে কেউ তাকে বাঁচাতে আসে না। বাইরে থেকে গুলি আর গাড়ির শব্দ শোনা যায়। প্লিজ, আমার কিছু করো না, আমি কিছু জানি না, আমি কি দোষ করেছি? ডনের লোকেরা তাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় অরুণিকার মুখে ভয় আর অসহায়ত্ব সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি কাজ করে। এই মুহূর্তে অরুণিকার চোখে শুধু একটাই প্রশ্ন, কে তাকে কিডন্যাপ করেছে? কারা করেছে? কি এমন করেছে সে? কেউ কি তাকে বাঁচানোর জন্য আসবে? অরুণিকাকে একদম দড়ি দিয়ে হাত পা পেঁচিয়ে ধরে ডনের সামনে আনা হয়। তার চোখে আতঙ্ক, শরীরে শীতলতা এবং মুখে কষ্টের রেখা স্পষ্ট। হাত পা বাঁধা, সে নিজেকে কোনোভাবেই মুক্ত করতে পারছে না। ডন তার দিকে তাকিয়ে হাসছে। তার সঙ্গীরা পাশে দাঁড়িয়ে এবং তাদের চোখে এক ধরনের আনন্দের ছাপ, যেন তারা এই দৃশ্য উপভোগ করছে। ডন হাসতে হাসতে ঠান্ডা গলায়, কেমন লাগছে ছোট্ট মেয়ে? ভয় পাচ্ছ? ভয় পেও না, তোমাকে তুলে এনেছি আদর যত্ন করতে একটু, বুঝলে? অরুণিকা কষ্ট এবং ভয় পাওয়া চেহারা নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু সে নিজের আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করে। তার গলার স্বর দুর্বল, কিন্তু সে কথা বলে। অরুণিকা ভয় কাঁপতে কাঁপতে, কিন্তু তবুও জোরে, জানো কি আমার বাবার নাম কি? তুমি জানো না আমার বাবাকে? সে তোমাকে পেলে একদম পিষে ফেলবে, তুমি মোটো পালাতে পারবে না তখন। ও বাবা, খুব ভয় পেলাম। এই বলে ডন হা 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 করে হাসতে থাকে। ডন এক মুহূর্তের জন্য হাসি থামিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সে আবার হাসি দিয়ে বলে, একটু হেসে ঠান্ডা গলায়, আমি জানি জানি, কিন্তু তোমার বাবার নাম আর ক্ষমতা আমাকে কিছুই করতে পারবে না। তুমি তো বুঝতেই পারছো আমি এখানে অন্য একটা কাজের জন্য এসেছি। এখানে তোমার বাবা কিংবা তার শক্তি আমাকে কিছুই করতে পারবে না। অরুণিকা অবাক হয়ে ডনের দিকে তাকায়। তার চিন্তা এখন সম্পূর্ণ অন্যদিকে চলে যায়। তুমি আমাকে এখানে কি করতে চাও? আমাকে বন্দি করে কি লাভ তোমার?
টাকা চাও, আমার বাবা তোমাকে টাকা দিয়ে দিবে। ডন তার ঠান্ডা হাসি ধরে রেখে বলে, তার মুখে বিভৎস একটা রকমের হাসি দেখা যায়। টাকা আমার লাগবে না, তোকে এনেছি আরিশকে সাহায্য করার জন্য। আরিশ যে মাফিয়া তা তুমি জানো না, সে হলো একজন ভয়ঙ্কর মাফিয়া। এইটা সে তোমার থেকে লুকিয়েছে, এইটা জানলে হয়তো তুমি তাকে কখনোই ভালোবাসতে না, তার বন্ধু হতে না। অরুণিকা তার কান বিশ্বাস করতে পারছে না সে কি শুনছে। তার পুরো শরীর বেয়ে অবিশ্বাসের অনুভূতি বয়ে যায়। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে যায়, তার মন থমকে যায়। সে কোনো ক্রমে কথা বলে, আরিশ মাফিয়া? তুমি বলছো আরিশ আসলে মাফিয়া? এটা কি বলছো তুমি? ডন একটু ঠান্ডা চোখে তাকায় এবং তার দিকে এগিয়ে আসে, তারপর বলল, হ্যাঁ, আরিশ মাফিয়া। সে যে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, তার কোনো ভয় নেই। আর তার প্রতি যে কেউ ভালোবাসা দেখায় তার জন্য খুব খারাপ পরিণতি অপেক্ষা করে। আর তুমি জানো, যদি আরিশ তোমাকে বাঁচাতে আসে তাহলে আমি তাকে মেরে ফেলবো। অরুণিকা তখন বুঝতে পারে না কেমন করে সে এত বড় ভুল করেছে। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে। কিছু না জেনে না বুঝে সে কেন এত গভীরভাবে আরিশকে ভালোবাসতে শুরু করেছিল। আরিশের মাফিয়া পরিচয় যদি আগে জানতো তবে সে হয়তো তাকে কখনো গ্রহণ করতো না। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি তো এত বিশ্বাস করেছিলাম আরিশকে, সে আমার জন্য সেরা। কেন কেন আমাকে এটা বলতে পারলো না সে? ডন হাসি দিয়ে ঠান্ডা গলায় আরও কিছু বলে, যেন তিনি কোনো ধরনের জয়ের ঘোষণা দেন। তার হাসি থামিয়ে এরপর সে একটা ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, জানো ছোট্ট মেয়ে, তুমি হচ্ছে একটা ফাঁদ, আরিশকে ধরার ফাঁদ। সে যদি তোমার জন্য ছুটে আসে আমি তাকে শেষ করে দেব। এই মাফিয়া পছন্দ করে শুধু এক ধরনের জীবন, তাতে তোমার জায়গা কখনো হবে না। অরুণিকা কাঁদতে কাঁদতে নুয়ে পড়ে। তার সমস্ত শক্তি যেন ছুটে চলে গেছে। তার চোখে জল চলে আসে এবং তার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে মানুষটাকে সে ভালোবেসেছিল সে আসলে এক ভয়ঙ্কর মাফিয়া। অরুণিকা কাঁদতে কাঁদতে নিজেকে ধরে রাখতে পারে না। না না, আমি কিভাবে এত বড় ভুল বুঝেছি? কেন কেন সে আমাকে জানায়নি তার এই পরিচয়টা? ডন তার পাশে দাঁড়িয়ে থেকে অরুণিকার কষ্ট উপভোগ করে হাসে। তুমি এখন তো জানলে, যদিও এখন আর কিছু করার নেই। আরিশ যদি তোমাকে উদ্ধার করতে আসে তার পরিণতি হবে ভয়ঙ্কর। আমি তাকে বলেছিলাম কেউ আমাদের মতো মানুষদের মোকাবিলা করতে পারবে না। অরুণিকা কাঁদতে কাঁদতে নিজের জন্য কোনো পথ খুঁজে পায় না। তার চোখে কেবল একটাই ছবি ভাসে, আরিশের মাফিয়া জীবনের ভয়ঙ্কর দিক। সে এখন কি করবে? আরিশ একাকী বসে আছে, তার সামনে মোবাইল ফোনটা পড়ে আছে। ফোনে একটা বার্তা আসে আর সেই বার্তাটা তার চোখে পড়তে তার রক্ত গরম হয়ে ওঠে। বার্তায় লেখা, ডন অরুণিকাকে বন্দি করেছে। আরিশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার শরীরে এক ধরনের তীব্র রাগ প্রবাহিত হয়। সে নিজেকে শান্ত রাখতে পারছে না। এটা সে কি করলো? অরুণিকাকে বন্দি করেছে। অনেক বড় ভুল করলো ডন, আমি তাকে ছাড়বো না। তার চোখে সন্ত্রাসী রাগ। সে জানে ডন তার প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু এত নিচু হতে পারে তা ভাবতেও পারেনি। সে দ্রুত উঠে দাঁড়িয়ে তার সঙ্গীদের খুঁজতে বের হয়েছে। আরিশ তার দলকে একত্র হওয়ার জন্য ফোন করে। তার মুখে দৃঢ় সংকল্প, সবাই একত্র হও, এবার ডনকে শেষ করতে হবে। আর কোনো দয়া নয়, আমি তার শেষ পরিণতি এবার নিজ হাতে লিখব। অল্প সময়ের মধ্যে তার দল একত্র হয়েছে। সবাই জানে আজকের দিনটা তার আর আগের মতো থাকবে না। একে অপরের দিকে তাকিয়ে তারা বোঝে যুদ্ধে প্রত্যেকের পিছু হটার কোনো সুযোগ নেই। আরিশ গম্ভীরভাবে দলের সদস্যদের দিকে তাকিয়ে, ডনকে শেষ করতে হবে, ওকে এখন আর ছাড় দেওয়া যাবে না। অরুণিকার জীবন আমাদের হাতে, আর আমরা তাকে ফিরে আনবো। কেউ কোনো ভুল করতে পারবে না। দলের সদস্যরা সম্মতি জানিয়ে নীরব থাকে। তাদের মধ্যে এক ধরনের আগ্রহ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে আজকের যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ হবে না, আর এর জন্য তারাও প্রস্তুত। আরিশ গভীর শ্বাস নিয়ে পুনরায় বলে, তার মুখে এক অদৃশ্য শক্তি দেখা যায়। ডনকে আমি শেষ করে দেব, অরুণিকাকে যে কোনো মূল্যে মুক্ত করে আনবো। আজ থেকে আমরা কাউকে ছাড় দেব না। তার দল একত্রিত হয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে থাকে। আরিশ আর তার দলের মধ্যে আজ এক অদৃশ্য শক্তি ভরপুর। আরিশ এবং তার দল আজ প্রতিশোধের শপথ নিয়ে একসাথে এগিয়ে চলে ডনের বিরুদ্ধে। আরিশ এক কক্ষে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক রাগ এবং উত্তেজনা। তার হাতে ফোন। হঠাৎ ফোন বেজে ওঠে। পর্দায় ডনের নাম। আরিশ এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে।
তারপর কলটা তুলে ফোনটা কানে দেয়। ডন, তুই কি ভাবছিস তোর কাছে গিয়ে আজ তোকে শেষ করে দেব? তোর এত সাহস, তুই অরুণিকাকে কিডন্যাপ করেছিস? ডন অন্য প্রান্তে হাসে এবং তার কণ্ঠে এক ধরনের ঠান্ডা এবং বিভীষিকাময় সুর। আরিশ, তোর প্রেমিকা তো আমার কাছে খুব মিষ্টি মেয়ে। কিছু সময় ওকে একটু আদর করে দেখি, তুই কিছুই করতে পারবি না। আরিশের চোখ জ্বলে ওঠে, তার রাগ চরমে পৌঁছে। তোর সাহস তো দেখি অনেক বেড়ে গেছে ডন। তার গায়ে একটু হাত দিলে তোকে আমি শেষ করে দেবো এই মুহূর্তেই। ডন হাসতে থাকে, তার হাসি ভয়ঙ্কর শোনা যায়। আরিশকে চেঁচিয়ে সে মজা নেয়। তুই কিছুই করতে পারবি না আরিশ। আমি তোর মেয়েটাকে কিছু না বলেই বিদেশে পাচার করে দেব, আর তোকে তোকে আমি শেষ করে দেব। আরিশ এক মুহূর্ত নীরব থাকে, রেগে গিয়ে শ্বাস ফেলে। তার চোয়াল শক্ত হয়ে যায়। আরিশ চোখে আগুন নিয়ে, তোকে শেষ করে দেবো ডন, তোর শেষ দিন আবার শেষ হয়ে আসছে। ডন এক হালকা হাসি দিয়ে কল কেটে দেয়। আরিশের চোখের সামনে অন্ধকার নেমে আসে মুহূর্তে। অরুণিকাকে ডন পাচার করে দিতে যাচ্ছে। আরিশ ঘরটার মধ্যে হাঁটতে থাকে, তার মাথায় শুধু একটাই চিন্তা, ডনকে শেষ করতে হবে, অরুণিকাকে ফিরিয়ে আনতে হবে। আর কোনো কিন্তু নেই এখানে। আরিশ তার দলের সাথে ডনের গোপন আস্তানায় পৌঁছায়। চারপাশে থমথমে পরিবেশ, সব কিছু নীরব। আরিশের লোকজন পজিশন নিয়ে নেয়। তারপর হঠাৎ করে প্রচণ্ড গুলি চলতে থাকে। আরিশের দলের লোকজন এবং ডনের গ্যাংয়ের মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায়। গুলি ছোড়া, চিৎকার, মারামারি, পুরো স্থান যুদ্ধের মাঠে পরিণত হয়। আরিশ কাছ থেকে দলের লোকদের নির্দেশ দেয়, সবাই সাবধান, আমাদের একে একে সব কটাকে শেষ করতে হবে। ডনকে কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না। দলের লোকের একে একে ডনের সাঙ্গপাঙ্গদের মারধর করে। গুলি এবং লাঠির ঝনঝনানিও চলছে সেখানে পাশাপাশি। আরিশ নিজেও এক গ্যাংয়ের লোককে আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়। ডন বাইরে গিয়ে নিজের দলকে নির্দেশ দেয়, কিন্তু যখন সে দেখে যে তার দল ক্রমাগত পিছিয়ে পড়ছে, তার মুখ শুকিয়ে যায়। না, এটা হতে পারে না, আমি হেরে যাব। ডন পালানোর চেষ্টা করে, কিন্তু আরিশ তার দিকে এগিয়ে আসে। আরিশ রাগে আগুন হয়ে গিয়েছিল। সে ডনকে ধরতে পেরে একটা লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। আরিশ শ্বাস ধরে, দৃষ্টি আগুনের মতো করে বলে, এবার তোকে আমি শেষ করে দেবো ডন, তোর সমস্ত অপরাধের শাস্তি দিতে হবে। আরিশ ডনকে একের পর এক মারে। রাগে ও ব্যথায় ডন কেঁপে ওঠে। প্লিজ আরিশ, প্লিজ, আমি ভুল করেছি, আমাকে মেরো না, আমাকে মাফ করো, আমি আর কখনো তোমার পথে আসবো না। আরিশ থামে না, তার রাগ কমে না। তখন হঠাৎ টক্কা এসে তার সামনে দাঁড়িয়ে যায়, তাড়াহুড়ো করে, বস বস প্লিজ থামুন, আপনি এভাবে ডনকে মারলে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, সে মারা যাবে। আপনি তো তাকে মেরে ফেলতে চান না, আপনি তো খুনি না। বস প্লিজ থামুন। আরিশ থমকে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তার চোখ টক্কার দিকে চলে যায়। টক্কা এক পা এগিয়ে গিয়ে একটু কাঁপতে কাঁপতে বলে, অনুগ্রহ করে বস একটু থামুন, আপনি তাকে মেরে ফেললে আপনিও তার মতো হয়ে যাবেন, আপনাদের মধ্যে তখন আর কোনো পার্থক্য থাকবে না। আরিশ এক মুহূর্তের জন্য থেমে থাকে, তার শ্বাস উঁচু হয়ে যায়। তারপর সে চুপচাপ ডনকে ফেলে দেয়। ডন মাটিতে পড়েই কাঁপছে। তখন অরুণিকা চলে আসে, তার চোখে উদ্বেগ ও দুঃখ। সে আরিশের দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। অরুণিকা আশেপাশে তাকিয়ে আরিশের চোখে চোখ রাখে। আরিশ প্লিজ থামো, এভাবে তুমি ডনকে মেরে ফেললে কিচ্ছু হবে না, আমার মন শান্ত হবে না। আমি জানি তুমি কাউকে মারতে পারো না, তুমি অমর নও। আরিশ ধীরে ধীরে ডনকে ছেড়ে দেয়। তার চোখে কিছুটা শান্তি আসে, কিন্তু কিছুটা উত্তেজনাও রয়ে যায়। সে একটু থামে, চোখে তার এক ফোঁটা জল চলে আসে, তারপর মুখ ফিরিয়ে নেয়। আমি তাকে ছাড়লাম অনরিকা, কিন্তু তার শেষ হয়ে যাওয়া ছাড়া আমি আর কিছু ভাবতে পারবো না। অরুণিকা আরিশের চোখে একরকম জেদের ছাপ দেখে সে এগিয়ে এসে তাকে ধরে ফেলে। আরিশ তার দলের সাথে ডনের আস্তানায় আরও কিছু বন্দি থাকা মেয়েকে মুক্ত করে। তারা সবাই নিরাপদে বের হয়ে আসে। সবার চোখে নতুন আশা। আরিশ তাদের সবাইকে বাড়ি যাওয়ার নির্দেশ দেয়। মেয়েরা আরিশের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে যায় এবং তারপর একে একে চলে যায়। তোমরা সবাই নিরাপদ, এবার বাড়ি ফিরে যাও। মেয়েরা একে একে বের হয়ে যায়। অরুণিকা আর আরিশ একে অপরের দিকে তাকিয়ে থাকে। অরুণিকা আরিশের কাছে যায়। আরিশ, আমি জানি তুমি আমার থেকে তোমার পরিচয় লুকিয়েছো। তুমি কেন আমাকে তোমার আসল পরিচয় দিলে না? আরিশ চুপ করে থাকে, তার চোখে কোনো উত্তর নেই। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তুমি জানো, এত কিছু হওয়ার পরও আমি এখনো তোমাকে ভালোবাসি আরিশ। এই কথা শুনে আরিশ কিছুক্ষণ চুপ থাকে।
তার হৃদয় কেঁপে ওঠে। সে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায়, তারপর ধীরে ধীরে অরুণিকার দিকে তাকায়। অরুণিকা? অরুণিকা কাঁদতে কাঁদতে আরিশের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আরিশ একটু দাঁড়িয়ে থেকে তার হাত দিয়ে অরুণিকাকে শক্ত করে ধরে। তার চোখে এতক্ষণ কান্না আটকে ছিল, কিন্তু সে সব চেপে রেখেছিল, কিন্তু এখন আর সে নিজেকে থামায় না। আরিশও কান্না করে দেয়। এরপর সে হঠাৎ অরুণিকার কপালে চুমু খায়। তাদের এই আবেগপূর্ণ মুহূর্তে সময় যেন থেমে যায়। তারপর আরিশ, অরুণিকা এবং আরিশের দল সবাই ডনের আস্তানা থেকে বেরিয়ে আসে। আরিশ তার ফোন বের করে কিছু একটা মেসেজ পাঠায় কাউকে। কিছু সময় পর পুলিশ এসে ডনের আস্তানা ঘিরে ফেলে। পুলিশ ডন আর তার দলের সবাইকে ধরার কাজ শুরু করে। আরিশ আসলে পুলিশকে মেসেজ দিয়ে কল দিয়ে বলেছিল, ডনের আস্তানার ঠিকানা পাঠালাম, সে এবং তার পুরো দলকে ধরার সময় এসেছে। পুলিশ এসে ডন এবং তার পুরো দলকে গ্রেফতার করে ফেলে। ডন তার সঙ্গপাঙ্গদের সাথে আস্তানায় ধরা পড়ে। পুলিশ তাদের আটক করে। আরিশ অরুণিকার দিকে তাকিয়ে শান্তভাবে তার হাত ধরে। অরুণিকা হালকা মুচকে হাসে। তাদের মাঝে একটা শান্তির অনুভূতি ছিল, যা এতদিন চেয়েছিল তারা। আরিশ এবং অরুণিকা একে অপরকে দেখে। কিছু না বলে তাদের হাত একে অপরের মধ্যে শক্ত হয়ে ধরে থাকে। অরুণিকা এবং আরিশ একটা রেস্টুরেন্টে বসে আছে। দুজনে একটু নার্ভাস হলেও একে অপরের দিকে তাকিয়ে থাকে। অরুণিকা প্রথমে কথা বলতে শুরু করে। আমি জানি তুমি ভয় পেয়েছিলে, কিন্তু আরিশ, তোমার পরিচয় শুনে যে আমি তোমাকে ঘৃণা করব তেমন কিছু নয়। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। আমি জানি তুমি একজন মাফিয়া, কিন্তু তুমি সেই মাফিয়া নও যে মানুষদের ক্ষতি করে। তুমি সেই মাফিয়া যে গরিবদের সাহায্য করে, অন্যায়কারীদের শাস্তি দেয়। অরুণিকা কিছুক্ষণ চুপ থাকে, তারপর আরিশের দিকে তাকিয়ে বলে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আরিশ একটু চুপ থাকে, তারপর অরুণিকার হাত ধরে। আরিশ মৃদু হাসে। অরুণিকার হাত ধরতে ধরতে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি ভয় পেতাম তুমি জানলে আমাকে ছেড়ে চলে যাবে। তখনই আমি মিথ্যা বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি অরুণিকা। আরিশ ও অরুণিকা একে অপরকে গভীরভাবে তাকিয়ে থাকে। তারা একে অপরের হাত ধরে বসে থাকে। এটা ছিল তাদের জন্য এক নতুন শুরু। এখন তাদের এক হতে আর কোনো বাধা নেই। আরিশ এবং অরুণিকা লাইব্রেরির এক কোণায় বসে আছে। পুরো লাইব্রেরি প্রায় খালি, শুধু মাঝে মাঝে কোনো না কোনো স্টুডেন্টের হালকা হাঁটার শব্দ শোনা যাচ্ছে। অরুণিকা একটা বই পড়তে চেষ্টা করছে, কিন্তু বারবার তার চোখ আরিশের দিকে চলে যাচ্ছে। আরিশও তাকিয়ে আছে, কিন্তু সে চুপচাপ। তার মনে কিছু একটা চলছে, কিন্তু কিচ্ছু বলছে না। অরুণিকা বইয়ের পৃষ্ঠা ঘুরায়। হুট করে তাকিয়ে দেখে আরিশ এবং তার দুষ্টু হাসিটা দিয়ে তার দিকে তাকিয়ে আছে। এই ইঙ্গিতটা অরুণিকা বোঝে। আরিশ, কি হচ্ছে এসব? তুমি কেন আমার দিকে তাকিয়ে আছো বারবার? দূরে গিয়ে বসো, পড়তে মন বসাতে পারছি না। আরিশ একটু হাসে, তারপর অরুণিকার মুখের দিকে তাকিয়ে হঠাৎই একদম কাছে চলে আসে। অরুণিকা একটু চমকে ওঠে, কিন্তু চোখের কোণে এক মিষ্টি হাসি ফুটে ওঠে। আমার যে তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে করে না। তুমি জানো, তোমার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীটা এত সুন্দর, এত আরাম, তোমাকে ভীষণ আদর করতে মন চায়। আমি যদি তোমাকে আদর না করি, তাহলে আমার হৃদয় কীভাবে শান্ত হবে? অরুণিকা একটু মুখ লুকিয়ে হাসে। তার হাবভাব একটু কপট রাগ দেখা যায়, কিন্তু তার চোখের ভেতর একটা বিশেষ ধরনের দৃষ্টি ছিল। এটা ছিল তার ভেতরের অনুভূতি, যা সে চাপিয়ে রাখতে পারছিল না। অরুণিকা মুখে কিছু না বললেও তার চোখে ছিল প্রশ্রয়ের হাসি। তুমি কি জানো আমি কি মনে করি? তোমার এমন কথায় আমি এত সহজে পটে যাব? তা হবে না মিস্টার। তবে কিভাবে বলতে হবে আমার মহারানীকে? বলে দাও প্রিয়তমা আমার, কিভাবে ডাকিব তোমাকে? কি করিলে পাইব তোমাকে আরো কাছে? হয়েছে মশাই, তুমি খুব মিষ্টি কথা বলো আরিশ। তোমার কথা শুনলে নিজেকে আমি তোমার থেকে দূরে রাখতে পারি না। মনে হয় তোমার সাথে নিজেকে মিশে যেতে দেই। আরিশ আরেকটু কাছে চলে আসে। তার মুখ খুব কাছে, তার গা থেকে হালকা সুবাস বের হচ্ছে। অরুণিকা তার শ্বাস ফেলার শব্দ শুনে, আর তার বুকের মধ্যে অদ্ভুত এক টান অনুভব করে। আরিশ তার হাতটা অরুণিকার কাঁধের পাশে রাখে। আমি জানি অরুণিকা, তুমিও আমার কাছে এত দামি। আমি তোমাকে যতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তুমি কি বুঝতে পারছো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি বাঁচব না। অরুণিকা চুপ করে থাকে। তার হৃদয় পেটের ভেতর কেমন একটা অনুভূতি নিয়ে চেপে ধরছে। তারপর ধীরে ধীরে সে আরিশের হাত ধরে নেয়। আমি জানি তুমি কি অনুভব করো। তোমার কথা শুনে আমারও ভিতরে একটা অদ্ভুত অনুভূতি আসে। আরিশ, তুমি যখন ছিলে না, তখন সব কিছু যেন শূন্য ছিল।
এখন তুমি আছো, আর আমি জানি সব কিছু একসঙ্গে ঠিক হয়ে যাবে। আরিশ কিছু না বলে তার কাছে আরও কাছে চলে আসে। তখন একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরে। এই সময়ের মধ্যে সব কিছু থেমে যায়। লাইব্রেরির নীরবতা, বইয়ের পাতাগুলোর শব্দ, শুধু দুইটা হৃদয়ের আওয়াজ শোনা যায়। আরিশ তার হাত অরুণিকার মাথার উপর রাখে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি অরুণিকা, তুমি কখনো একা হবে না। আমি সব সময় তোমার পাশে থাকব। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তবে বলবো আমি কখনো তোমাকে অবহেলা করব না। তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ অরুণিকা। অরুণিকা তার মুখের কাছে একটু হাসি দিয়ে মাথা নেড়ে তারপর চোখ বন্ধ করে আরিশের বুকে মাথা দিয়ে রাখে। তাদের চোখের মধ্যে একে অন্যের প্রতি ভালোবাসা ছিল একটা অনুভূতি। আজ তারা দুজন একে অপরের কাছে আরও গভীরভাবে অনুভব করতে চায়। তারপর সময় যেন থেমে যায়, সেখানে তারা একে অপরকে আদর করে আর তাদের হৃদয় এক হয়েছে। আজকের দিনটা বিশেষ, অরুণিকা আর আরিশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তাদের বিয়ে মহা ধুমধাম করে হচ্ছে। সমস্ত পরিবার, বন্ধুবান্ধব, পরিচিত সবাই আমন্ত্রিত, সবাই উপস্থিত। হাজারো মানুষ এসেছে তাদের বিয়েতে দাওয়াত খেতে। বিয়ের হল চমৎকার করে সাজানো হয়েছে, সবার মুখে হাসি, আর অনেকে তাদের শুভকামনা জানাচ্ছে। অরুণিকা সাদা বেনারসি শাড়ি পরেছে আর আরিশও দারুণ স্যুটে সজ্জিত। তারা একে অপরের দিকে ভালোবাসার চোখে চেয়ে থাকে। কাজেই দুজনকেই কবুল পড়ায়। তোমরা কি একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছো? অরুণিকা ও আরিশ একসাথে। রাজি আছি। রাজি আছি। বলো কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। সবাই হাসি মুখে তাদের দিকে তাকিয়ে থাকে। আরিশ অরুণিকার হাতটা ধরে আর অরুণিকাও শান্ত মনে তার হাত শক্ত করে ধরে রাখে। তাদের চোখে একসাথে এক নতুন পৃথিবী শুরু করার আনন্দ কাজ করছে। পরে সবাইকে বিদায় জানিয়ে তারা তাদের বাসর রাতের জন্য হোটেলে চলে আসে। 5 স্টার হোটেল, যেখানে তাদের নতুন জীবন শুরু হবে। হোটেলের রুমে প্রবেশ করার পর অরুণিকা একটু লাজুক হয়ে গিয়ে বিছানায় গিয়ে বসে। আরিশ তার কাছে চলে আসে। আজ থেকে তারা একে অপরের সাথে সারা জীবনের জন্য বাঁধা পড়ল। আজ থেকে তাদের আর কোনো বাধা নেই। কেমন লাগছে? বিয়েটা করলাম, এখন তুমি আমার। লাগছে ভালো। আমি জানি আমাদের জীবন খুব সুন্দর হবে। অরুণিকা আর আরিশ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা একে অপরকে খুব মিষ্টি করে হেসে দেখে। তারপর আরিশ অরুণিকার হাত ধরে। আজ রাতটা আমাদের। তুমি জানো, আমাদের জীবনে যে কটা দিন আমরা একে অপরকে ভালোবাসবো, এই রাতটা তার মধ্যে বিশেষ একটা হবে। অরুণিকা একটু হেসে তার চোখে মুখে লজ্জা নিয়ে আরিশের দিকে তাকায়। তারপর আরিশ তার কাছে চলে এসে অরুণিকার কপালে একটা আদর করে চুমু দেয়। তুমি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি চাই তুমি সবসময় হাসো, সুখে থাকো। অরুণিকা তার চোখ বন্ধ করে আর আরিশ তার ঠোঁটের কাছে চলে আসে। এক গভীর চুমু, যেটা দুজনের মধ্যকার প্রেমের গভীরতা আরও বাড়িয়ে দেয়। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে আর নিজেদের ভালোবাসার মধ্যে হারিয়ে যায়। একে অপরের সাথে কথা বলে, খুনসুটি করে, একে অপরকে আদর করে এবং রাতটা কাটাতে কাটাতে তাদের সম্পর্কটা আরও মধুর হয়ে ওঠে। তাদের এই বাসর রাতে তারা একে অপরের প্রতি ভালোবাসা, আস্থা এবং বিশ্বাসের অনুভূতি গভীরভাবে অনুভব করে। তারা একসাথে নতুন জীবনের প্রথম সন্ধ্যায় হারিয়ে যায় এক অন্য জগতে।